রিপ্রেজেন্ট করছে। অ্যাকাউন্টিং যে হেলথ রিপোর্টটা প্রোভাইড করতেছে সেখানে শুধুমাত্র মনিটারি ভ্যালুতে যে জিনিসগুলিকে কনভার্ট করে আমরা সেই জিনিসটা পাচ্ছি। আর ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন বলতেছে যে নো ম্যাটার এটা ওনারশিপ প্রপার্টিশিপ হোক আর পার্টনারশিপ হোক আর কর্পোরেশনই হোক, সবসময় বিজনেস ইজ ডিস্টিংক্ট। বিজনেস হ্যাজ ইটস ইন্ডিভিজুয়াল এন্টিটি উইচ ইজ ডিফারেন্ট ফ্রম ইটস ওনার। ওনার এবং বিজনেস হ্যাজ গট সেপারেট এন্টিটি। এটা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন, যে এখানে বিজনেস এবং ওনারের মধ্যে আলাদা সম্পর্ক রাখা হয়েছে। ওনার যখন বিজনেসে কোনো কিছু প্রোভাইড করা হবে ইন টার্মস অফ অ্যাসেট, সেটা যেমন রেকর্ড করা হচ্ছে, আবার ওনার যখন কোনো কিছু নিয়ে নিবে বিজনেস থেকে সেটাও রেকর্ড করা হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন। আচ্ছা, তারপর আমরা কিছু প্রিন্সিপাল পড়েছিলাম। প্রিন্সিপালটা কি কি ছিল? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। আচ্ছা, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বোঝাচ্ছিল যে তুমি তোমার অ্যাসেটের যে ভ্যালুটা দেখাবা সেটা তুমি যে প্রাইসে কিনেছিলা ওই প্রাইসটা দিয়ে দেখাবা। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে হচ্ছে তুমি তোমার অ্যাসেটটা এখন যে দামে বিক্রি করতে পারবা সেই দামে তুমি দেখাতে পারো। তো বলা হচ্ছে যে whether we should apply historical cost principle or fair value principle, it basically depends on making a trade-off between relevance, মানে আমি কোন প্রিন্সিপালটা দেখো সেটা রেলিভেন্ট, হাউ মাচ রেলিভেন্ট, যে আমি কি এটা দেখাবো নাকি হিস্টোরিক্যাল কস্ট দেখাবো নাকি ফেয়ার ভ্যালু দেখাবো, সেটা ডিপেন্ড করতেছে রেলিভেন্ট ওয়ান ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে ফেইথফুল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, যে আমার ডাটাটা কতটুকু ফেইথফুল। বিকজ উই মাস্ট নট ডু, আমরা বলছিলাম ইথিক্স ইন অ্যাকাউন্টিং এর কথা বলছিলাম, যে আমরা অ্যাকাউন্টিং স্টেটমেন্টটা বা অ্যাকাউন্টিং রিপোর্টটা অথবা কোন একটা ফার্মের হেলথ স্ট্যাটাসটা আমি এমন ভাবে দেখাবো না যাতে করে মানুষজন ডিসেপটিভ ইনফরমেশন পায় বা মিসলিডিং ইনফরমেশন পায়, বিকজ এই ইনফরমেশন থেকে দে আর বেসিক্যালি টেকিং ডিসিশনস। ইন্টারনাল ম্যানেজাররা বা ইন্টারনাল ইউজাররা যে ডিসিশনস গুলি নেওয়া হয় যে অ্যাকাউন্ট থেকে, সে অ্যাকাউন্টিং এর নাম কি বলেছিলাম? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, রাইট। আর এক্সটার্নাল ইউজাররা যে ডিসিশন নেয় তাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ওকে, নেক্সট আমি তারপর বলেছিলাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা শুরু করেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা দেখিয়েছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ মেড আপ অফ থ্রি বেসিক কম্পোনেন্টস। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে লায়াবিলিটিস, আর একটা হচ্ছে ওনার্স ইকুইটি। অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। আচ্ছা, অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি আমরা আগে কম্পোনেন্টটা দেখি, তারপর হচ্ছে আমরা ডিটেইলস আলোচনা করবো। বলা হচ্ছে যে অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, মানে একটা কোম্পানির যে পরিমাণে অ্যাসেট থাকবে সবসময় সেটার ইকুয়ালস হবে, সমপরিমাণ তার লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি থাকবে। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট মানে হচ্ছে একটা কোম্পানির সম্পত্তি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস মানে হচ্ছে যে ডেট এন্ড অব্লিগেশন, যে একটা কোম্পানির ওপর কাদের দেনা আছে, কারা কোম্পানির কাছ থেকে ক্লেম করতে পারে। আর একটা ওনার সিকিউরিটি হচ্ছে যে ওনার কি পরিমাণ ক্লেম করতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরুন আমার মানি ব্যাগে যদি আমি টাকা রাখি, বা আপনার মানি ব্যাগে যে টাকাটা আছে সেটা হচ্ছে ক্যাশ, একটা ভ্যালু আছে, বা একটা ক্রেডিট কার্ড থাকতে পারে, সবকিছু হচ্ছে অ্যাসেট। কেন এদেরকে অ্যাসেট বলা হচ্ছে? বিকজ এটা আমাকে ফিউচার বেনিফিট আর্ন করতে হেল্প করে। কেমন? ফর এক্সাম্পল আমি ক্যাশ দিয়ে হচ্ছে আই ক্যান পারচেজ এনিথিং। তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড দিয়ে ইউ ক্যান বাই এনিথিং। সো মানে দিস আর অ্যাসেট বিকজ ইট হ্যাজ গিভেন মি অপরচুনিটি টু পারচেজ সামথিং। এটা হচ্ছে আমার জন্য একটা রিসোর্স, এটা দিয়ে আমি কোনো কিছু পারচেজ করতে পারবো, কোনো কিছু আমি কিনতে পারবো, যা যা ইচ্ছে তাই করতে পারবো, ওই জন্য এটাকে অ্যাসেট বলা হচ্ছে। তারপর মানি ব্যাগে যেটা আছে সেটা এই অ্যাসেটটা দুজনে ক্লেম করতে পারে। একজন হচ্ছে আপনি নিজেই, বিকজ এটা হচ্ছে আপনার নিজের টাকা, মানে আপনি নিজের মানি ব্যাগের মধ্যে রেখেছেন, মানে আমরা ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন ধরে নিলাম। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার আমাদের স্লাইডে একটু সমস্যা হচ্ছে, স্লাইডগুলো ভালো দেখা যাচ্ছে। স্লাইড আসতেছে, স্লাইডটা একটু স্লো, স্লাইড আমি এখন আনতে পাইনি, বাট আপনি কথা শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। ওকে ওকে, আচ্ছা। তো আমরা বললাম যে ধরুন আমি যদি মানি ব্যাগটাকে ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন হিসেবে চিন্তা করি, যে মানি ব্যাগ হচ্ছে যে মানি ব্যাগ এবং আমি হচ্ছে দুজন আলাদা এন্টিটি।
বললাম যে মানি ব্যাগের মধ্যে টাকা আছে, তাহলে এই টাকাটা হচ্ছে তোমার মানি ব্যাগ। এটা হচ্ছে কোম্পানি, মানি ব্যাগটা হচ্ছে একটা কোম্পানি। এটা তাহলে মানি ব্যাগের অ্যাসেট। এখানের মধ্যে ক্যাশ ভ্যালু আছে, ক্রেডিট কার্ড আছে, এই টাইপের জিনিসপত্রগুলো আছে। এখন আমি বললাম যে এটার মধ্যে যা কিছু আছে এটা হচ্ছে অ্যাসেট, আর অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতেছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে বোঝা যাচ্ছে মানি ব্যাগের মধ্যে যে ভ্যালুটা দেওয়া আছে, মানে যে অ্যাসেটের যে সম্পূর্ণ অ্যাসেট আছে, এই অ্যাসেটের দুজন ক্লেম করতে পারে। আইদার একজন হচ্ছে আমি নিজেই, বিকজ ধরুন আমি নিজে অ্যাকাউন্টে টাকা মানে মানি ব্যাগে টাকা রেখেছি ক্যাশ ভ্যালু, তার মানে আমি হচ্ছে ওনার, ওনার সিকিউরিটি যেটাকে বলে। আরেকটা হচ্ছে যে ওই যে ক্রেডিট কার্ড, আমি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে আমি মানি ব্যাগে টাকা রাখছি, অথবা ব্যাংকে একটা ক্রেডিট কার্ড আমি রেখে দিয়েছি। তো এটা আমার জন্য অ্যাসেট, এট দ্য সেম টাইম ব্যাংক কিন্তু আমার কাছে টাকাটা ক্লেম করতে পারে যে আমার টাকা দাও। ঠিক একইভাবে একটা ফার্মের যে পরিমাণ অ্যাসেট আছে সেই অ্যাসেটটা দুজনে ক্লেম করতে পারে। একটা হচ্ছে ওনার্স নিজে, বিকজ ওনার নিজের কিছু টাকা সে এখানে ইনভেস্ট করেছে ফর বিজনেস পারপাসেস। আর আরেকটা হচ্ছে আহ কোন একটা থার্ড পার্টি, যে হচ্ছে যে থার্ড পার্টি হচ্ছে যে কোনো পাওনাদার হইতে পারে যার সাথে কোম্পানি ট্রানজাকশন করে। ধরুন কারো কাছ থেকে বাকিতে সে জিনিসপত্র কিনে আনছে, বলছে আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব, তাহলে কোম্পানি থেকে সে সে হচ্ছে কোম্পানির জন্য একজন একজন অ্যাকাউন্টস পেয়েবল, মানে তাকে আমাকে টাকাটা পে করতে হবে। সে যে কোনো সময় আমার কাছ থেকে টাকাটা ক্লেম করতে পারে। তাহলে ওই জন্য সে হচ্ছে আমার জন্য একটা লায়াবিলিটি, সে হচ্ছে আমার জন্য একটা অব্লিগেশন বা ডেটস। আমি যদি ব্যাংক থেকে লোন নিই সেটা আমার জন্য একটা অব্লিগেশন। তার মানে হচ্ছে যে আমার কোম্পানিতে যে পরিমাণ অ্যাসেট ভ্যালু আছে, অ্যাসেট মানে হচ্ছে আমার কোম্পানিতে কি পরিমাণ ক্যাশ ভ্যালু আছে, কি পরিমাণ ইকুইপমেন্ট আছে, কি পরিমাণ ল্যান্ড বা প্রপার্টিজ আছে, মেশিনারিজ আছে, সবকিছু হচ্ছে অ্যাসেট। বিকজ এটা হচ্ছে কোম্পানির সেট অফ রিসোর্সেস, যেটা যেটা তার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? স্লাইডটা অফ হয়ে গেছে, আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা মিনিট, দেখো তো স্লাইডটা দেখাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা Yes, ক্লাস sir. থেকে কন্টিনিউ করি। স্লাইডটা আমি দেখি আনতে পারি কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, তো আমরা বলছিলাম যে এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন দ্যাট প্রোভাইডস অ্যান আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক ফর 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 রেকর্ডিং অল দি ইকোনমিক ইভেন্টস। অ্যাকাউন্টিং এর যত প্রকার ট্রানজাকশনস গুলি হয় সবকিছু এই মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ বলা হয় বাংলায়। এই হিসাব সমীকরণটাকে সামহাউ ইনফ্লুয়েন্স করতেছে। প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইকোনমিক ইভেন্টস যখন ইকুয়েশনটাকে ইমপ্যাক্ট করবে, তখনই শুধুমাত্র আমরা সেটাকে কনসিডার করবো আমাদের অ্যাকাউন্টিং আমরা আনবো কিনা। তো ওই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আমরা প্রথমে বললাম যে একটা কোম্পানির অ্যাসেট হচ্ছে যে কোম্পানির রিসোর্সেস, যেটা কোম্পানি তার কোম্পানি অপারেশন মানে কোম্পানির রেভিনিউ জেনারেট করতে হেল্প করে। যেমন কোম্পানি দিলে আপনাকে কোম্পানির জন্য আপনার ল্যান্ড লাগবে, আপনার প্রপার্টি লাগবে, আপনার ইকুইপমেন্ট লাগবে, আপনার তারপর আর কি লাগবে, আপনার কি কি অ্যাসেট, আপনার ক্যাশ ভ্যালু লাগবে। এগুলি সব হচ্ছে অ্যাকাউন্ট। তারপর হচ্ছে যে ধরেন আপনি কারো কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করেছেন, টাকা পান নাই, পরে টাকা দিবে, মানে যেটাকে আমরা বলি যে অ্যাকাউন্ট রিসিভেবল। একটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল মানে হচ্ছে আমি টাকাটা কখন পাবো, রিসিভেবল আমি কারো কোনো বায়ার থেকে টাকা পাবো। এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট। আর লায়াবিলিটি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে আমি কাউকে অ্যাকাউন্ট টাকাটা পে করতে হবে। যখন আমি কারো কাছ থেকে অন ক্রেডিটে টাকা নিব তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে আমার জন্য একটা লায়াবিলিটি। আমি যখন ব্যাংক থেকে লোন নিব তখন এটা হচ্ছে আমার জন্য একটা লায়াবিলিটি। এটাকে আরেকটা নাম হচ্ছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল, যে যখন আমি কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা লিজিং এজেন্সি থেকে বলছি যে ভাই আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে 1 বছর পরে এত% ইন্টারেস্টে দিয়ে দিব, তাহলে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এগুলি সব হচ্ছে লায়াবিলিটিস। অ্যাসেটের মধ্যে তো বললাম যে ইকুইপমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ, এগুলি সব হচ্ছে অ্যাসেট। মানে আমি জাস্ট আপনাদেরকে মানে অ্যাকাউন্ট গুলি বলতেছি যে কি কি নাম হইতে পারে, মানে অ্যাসেটের চেহারাগুলি কেমন হতে পারে একটা কোম্পানি। নেক্সট বলা হচ্ছে যে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে হচ্ছে যে যখন মালিক তার বিজনেসে নিজেই টাকা ইনভেস্ট করবে, নিজের পয়সা ইনভেস্ট করবে, ওনার, এটাকে বলা হচ্ছে ওনার্স ইকুইটি বা
ওনার্স ক্যাপিটাল। তো এই ওনার্স ক্যাপিটালটা হচ্ছে যে মালিকের নিজের টাকা। তো এটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটালটা আবার মালিক যখন টাকাটা নিয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে ওনার্স ড্রয়িং। আপনারা শুধুমাত্র অ্যাকাউন্টস এর নামগুলি একটু দেখেন, এগুলি আমাদেরকে পরে কাজে লাগবে। আমি যে নামগুলি বলতেছি, একটা বলছি ওনার্স ক্যাপিটাল, যখন মালিক বিজনেসে টাকা দিবে মানে ক্যাপিটাল মূলধন দিচ্ছে, এটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। আর মালিক যখন অ্যাকাউন্ট থেকে বিজনেস থেকে টাকা নিয়ে যাবে, শুধু টাকা না, বা তার মনে হলো যে তার একটা এসি দরকার বা অফিস থেকে একটা এসি নিয়ে চলে গেল, তখন এটাকে যদি আমি মনিটারি ভ্যালুতে যদি কনভার্ট করতে হয়, তার মানে এটা একটা ওনার্স ড্রয়িং। ওকে, তাহলে ওনার্স ক্যাপিটাল হলো, ওনার্স ড্রয়িং হলো একটা অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক এট দ্য সেম টাইম একটা কোম্পানির কিছু এক্সপেন্সেস হয়, কিছু রেভিনিউজ হয়। এক্সপেন্সেস এবং রেভিনিউজ। এক্সপেন্সেস বলতে কি বোঝায় বলেন তো? একটা কোম্পানি এক্সপেন্ডিচার বলতে কি হতে পারে? এক্সপেন্ডিচার একটা কোম্পানি যে কোম্পানির ব্যয়সমূহ। খরচগুলো করে, কেমন কেমন ব্যয় হতে পারে? যেমন পণ্য ক্রয়, বাবদ পণ্য ব্যয়, ক্রয়, অফিস ভাড়া, হুম, বেতন, পরিচালন ব্যয়। right. পরিচালন মানে ব্যয় হচ্ছে যেমন একটা কোম্পানি যখন কমিশন আমি প্রদান। দিচ্ছি, তখন এই কোম্পানির আমাকে কিছু হিউম্যান রিসোর্স কে রিক্রুট করতে হচ্ছে। তার মানে আমার তাদেরকে স্যালারি দিতে হবে। স্যালারিটা হচ্ছে আমার জন্য একটা এক্সপেন্স। ঠিক আছে, ঠিক মানে স্যালারিজ এন্ড ওয়েজেস যেটাকে আমরা বলি, স্যালারি এন্ড ওয়েজেস হইতে পারে। তারপর হইতে পারে হচ্ছে যে কি, যখন আমি কারো আমি যে অফিসটা চালাচ্ছি, অফিসটা আমাকে কোনো একটা রেন্ট করতে হবে, রেন্ট। তাহলে রেন্টটা হচ্ছে আমার জন্য একটা এক্সপেন্স। তারপর হইতে পারে আর কি, আর হইতে পারে কি, তারপর হচ্ছে যে আমরা যে র মেটেরিয়ালস পারচেস করতেছি, তাহলে সেটা আমার জন্য একটা এক্সপেন্ডিচার। ঠিক এট দ্য সেম টাইম এক্সপেন্সেস যেমন আছে, মানে স্যালারিজ, তারপর হচ্ছে রেন্ট, তারপর আমি যে লোন নিয়েছি, লোন যখন আমার ব্যাংকে মাসে মাসে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ইন্টারেস্ট, সেটা আমার জন্য একটা এক্সপেন্ডিচার। ঠিক এট দ্য সেম টাইম রেভিনিউজ আছে। রেভিনিউজ কি হতে পারে? রেভিনিউজ সেলস, পণ্য বিক্রয়, মানে রেভিনিউ হচ্ছে যে একটা কোম্পানি যেই উদ্দেশ্য করেছে প্রফিট মেকিং পারচেজ, একটা প্রফিট মেকিং মোটিভ নিয়ে তো কোনো একটা কোম্পানি ডেভেলপ করে। এই কোম্পানি কি কি বিক্রি করবে, ধরুন এটা যদি কোনো একটা ল ফার্ম হয়, তাহলে সে কি করবে? ল সার্ভিস দিবে, লিগ্যাল সার্ভিস। লিগ্যাল সার্ভিসের এগেইনস্টে সে কি পাবে? লিগ্যাল সার্ভিসের এগেইনস্টে সে সার্ভিস ফি বা কনসালটেন্সি ফি পাবে। তাহলে এটাই হচ্ছে তার রেভিনিউ। আপনার হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম, আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, তাহলে আপনার প্রোডাক্ট সেলস করার পরে সেলস এর মাধ্যমে আপনার রেভিনিউ আর্ন করছেন। কোন একটা কোম্পানি হচ্ছে কমিশন বেসড, মানে সে হচ্ছে কোন একটা সার্ভিস দিচ্ছে, ওইটার এগেইনস্টে সে রেভিনিউ পাচ্ছে। তাহলে তার এটা মানে কি হচ্ছে, কমিশন, কমিশন কারোর জন্য রেভিনিউ, সেলস হচ্ছে কারোর জন্য রেভিনিউ, ফিটা হচ্ছে কারোর জন্য রেভিনিউ। তার মানে হচ্ছে যে রেভিনিউ হচ্ছে যে কোম্পানি যেই উদ্দেশ্যে বিজনেসটা করছে ওইটা থেকে তার আসল যে আর্নিংটা হচ্ছে, সেটা হচ্ছে রেভিনিউ। আর রেভিনিউ আর্ন করতে গিয়ে কিন্তু আমাদের এত এক্সপেন্ডিচার হচ্ছে, যে আমাদের এটার জন্য আমাদের ফার্নিচার কিনতে হচ্ছে, আমাদের স্যালারি পে করতে হচ্ছে, রেন্ট প্রোভাইড করতে হচ্ছে, রেন্ট মানে হাউস রেন্ট দিতে হচ্ছে। তো এই সব কিছু হচ্ছে এক্সপেন্ডিচার। একটা জিনিস মাথায় রাখবেন যে ওনার্স ইকুইটি সবসময় মানে যখন একটা কোম্পানির রেভিনিউ হবে, তখন এই রেভিনিউটা রেভিনিউ এবং রেভিনিউ থেকে যখন আমি এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিব, তখন তাহলে কি পাওয়া যাবে? প্রফিট, কোম্পানির প্রফিট, এই প্রফিটটা কে ক্লেম করতে পারবে? ওনার লায়াবিলিটি যারা মানে যারা ক্রেডিটর্স, মানে যাদের কাছ থেকে আমি টাকা পাই, যারা আমার কাছে টাকা পায় তাদেরকে বলা হচ্ছে ক্রেডিটর্স। আর যাদের কাছে আমি টাকা পাই মানে ডেপ্ট, এদেরকে বলা হচ্ছে ডেপ্টর্স। কামগুলো একটু লিখে রাখবেন। একটা হচ্ছে ডেপ্টর্স, মানে এটা ডেপ্টর্স হচ্ছে আমার জন্য অ্যাসেট, বিকজ আমি তাদের কাছ থেকে টাকা পাই। মানে ধরুন আমি কাউকে ধারে মাল বিক্রি করলাম, তাহলে তারা আমাকে টাকাটা দিবে, অ্যাকাউন্ট রিসিভেবলস যেটাকে আমরা বলি, তাহলে সে হচ্ছে আমার ডেপ্টর্স। আর ক্রেডিটর্স যারা আমার কাছে টাকা পায়, ক্রেডিটর্সটা হচ্ছে আমার লায়াবিলিটিস। তাহলে এখন আমার কোম্পানি যখন রেভিনিউ আর্ন হবে, রেভিনিউ থেকে যখন আমি এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমি প্রফিট আর্ন করলাম। এই প্রফিটটা এটা কি ক্রেডিটর্স পাবে নাকি ওনার্স পাবে? স্যার ওনার্স। পাবে, ওনার্স পাবে। আর যখন আমি দেখলাম যে আমার রেভিনিউ থেকে আমার এক্সপেন্ডিচার অনেক বেশি হয়ে গেছে, তার মানে আমার কোম্পানি লস হচ্ছে, এটা কে পাবে? মানে এটা কে এটা বিয়ার এটাও করবে? মালিক বহন করবে। রাইট। তার মানে হচ্ছে যে আমরা বলছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু
লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। একটা কোম্পানির কি পরিমাণ অ্যাসেট আছে সেখানে দুইটা পার্টি ক্লেম করতে পারে, আইদার দি ক্রেডিটরস অর দি ওনার্স। এবং দিন শেষে যখন আমার রেভিনিউ যখন হবে তাহলে ওনার সিকিউরিটি কি বাড়বে নাকি কমবে? রেভিনিউ যদি হয়, বাড়বে। বাড়বে। আর রেভিনিউ হলে ওনার সিকিউরিটি কেন বাড়বে? কারণ স্যার প্রফিট হবে। বিকজ আমার প্রফিট পটেনশিয়ালিটি বেড়ে যাচ্ছে। বিকজ আলটিমেটলি প্রফিট আর্ন করলে তো আমার ওনার সিকিউরিটি বাড়বে। বিকজ এই কোম্পানিটা, এই প্রোডাক্ট, আমি মানে যে রেভিনিউটা, যে প্রফিটটা হচ্ছে, এই প্রফিটটা আমি আমার কোম্পানিতে রেখে দিতে পারি, তাহলে আমার কোম্পানির স্টেক বেড়ে যাবে, মানে ওনার সিকিউরিটি বেড়ে যাবে। আই ক্যান ক্লেম মাচ মোর মানি ফ্রম দি কোম্পানি। বিকজ আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম, এখন আমার কোম্পানি দেখি যে আমি প্রফিট আর্ন করছি আরো 50,000 টাকা, তাহলে এখন আমার টোটাল ভ্যালু হয়ে গেল 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ টাকার মধ্যে কোম্পানি তাহলে এখন ওনার সিকিউরিটি, সে বলবে যে আমার 50,000 টাকা এই প্রফিটটা আমার, সেটা কোম্পানিতে রাখতেও পারে, আবার নিয়েও যেতে পারে। তো যে কারণে রেভিনিউ হলে কোম্পানির ওনার সিকিউরিটি বেড়ে যাবে। এট দ্য সেম টাইম এক্সপেন্ডিচার যখন হবে তখন কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। কমে owner যাবে। security যখন এক্সপেন্ডিচার হবে, মানে এক্সপেন্স বেড়ে যাবে একটা কোম্পানির, তখন ওনার সিকিউরিটি কমে যাবে। তার মানে হচ্ছে যে যখন এক্সপেন্ডিচার হবে তখন হচ্ছে ওনার সিকিউরিটি কমে যাবে, আর যখন রেভিনিউ হবে তখন হচ্ছে যে আমার ওনার সিকিউরিটি বেড়ে যাবে। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যখন আমাদের নিট প্রফিট হবে তখন প্রফিটটা তো মালিক একটা নির্দিষ্ট মেয়াদ পরে নিয়ে যাবে, কিন্তু হুম। যখন নিট ক্ষতি হবে তখন যে ক্ষতির পরিমাণটা ওইটা মালিক হুম। কিভাবে পরিশোধ করে? অতিরিক্ত মূলধন ধারা নাকি অন্যান্য রিটেইন আর্নিংস ধারা? মালিকের যখন ক্ষতি হবে তখন তো তার ক্যাপিটাল থেকেই তাকে পে করতে হবে। তখন তার ওভারঅল অ্যাসেটের ভ্যালু, মানে ধরুন হচ্ছে কি হবে, ধরুন একটা কোম্পানি খুব লসে আছে, তার ব্যাংক তার কাছে পাওনা, ব্যাংক তার কাছে তো বলছে ভাই তুমি যে আমার থেকে টাকা নিয়েছো আমার টাকাটা দিয়ে দাও। তো তখন সে কি করবে? সে প্রথম চেষ্টা করবে তার নিজের থেকে কোনো টাকা পয়সা আছে কিনা, মানে নিজের পক্ষ থেকে কোনো টাকা পয়সা দেওয়া যায় কিনা। দেখলো যে না, তার নিজের কোনো টাকাই নেই, কারণ তার তো সব টাকা সে বিজনেসে ইনভেস্ট করে ফেলবে। তাহলে কি করবে তখন? বিজনেসের যে একটা অ্যাসেট আছে, ধরুন কোনো একটা গাড়ি আছে, কোনো একটা বাড়ি আছে, কোনো একটা ল্যান্ড আছে, সেটা বিক্রি করেই তো তাকে দিয়ে দিতে হচ্ছে। এবং সেটা যদি মালিকের নিজের হয়, মালিকের নিজেরই তো হবে সেটা, তাহলে আস্তে আস্তে কোম্পানির টোটাল অ্যাসেট ভ্যালুটা কমে যাচ্ছে। আবার ওদিক দিয়ে ওনার্স এর যে স্টেক, ওনার্স ক্যাপিটাল, সেটাও কমে যাবে। বুঝা গেল? ওকে স্যার। আচ্ছা, আমি স্লাইডটা একটু আনার চেষ্টা করতেছি, তাহলে কিছু ইকুয়েশনস আমরা দেখতে পারতাম। তো আমরা এখন যেটা করব যে, তার মানে হচ্ছে যে আমরা অ্যাসেট, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটার কয়েকটা অ্যাকাউন্টের নাম বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে, প্রত্যেকটা মানে ট্রানজাকশনস, মানে ইকোনমিক ইভেন্টস কিভাবে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে হিট করে। আমরা বলছিলাম যে প্রত্যেকটা ট্রানজাকশন অবশ্যই তার অ্যাকাউন্টিং ইকুয়েশনকে কি করবে, অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। আচ্ছা একটা মিনিট, আমি স্লাইডটা না একটু চেষ্টা করতেছি। স্লাইডটা আনলে মানে খুব ইজি হইতো আর কি। আচ্ছা, বাই দিস টাইম আমাকে বলেন, আমি যদি বলি যে অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি লায়াবিলিটিস হবে নাকি ওনার সিকিউরিটি হবে নাকি অ্যাসেট হবে? অ্যাসেট। Liabilities. অ্যাকাউন্টস লায়াবিলিটিস Liabilities. লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে লায়াবিলিটিস বিকজ এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে আই এম সাপোজ টু পে অথবা আই এম লায়াবল টু পে, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক একইভাবে আরেকটা টার্ম হচ্ছে নোটস পেয়েবল। এটা কি লায়াবিলিটিস নাকি লায়াবিলিটি। পেয়েবল? যেখানে দেওয়া আছে পেয়েবল নাম শুনে বুঝতে হবে সেটা হচ্ছে লায়াবিলিটিস। নোটস পেয়েবল মানে হচ্ছে যে যখন কোম্পানি কোন একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সাথে বা কোন একটা পার্টির সাথে যখন প্রমিসারি নোট, মানে প্রমিস করে যে আই উড পে দিস মানি বাই দিস টাইম উইথ ইন্টারেস্ট, তার মানে এটা হচ্ছে একটা লায়াবিলিটিস। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি বলি যে ক্যাশ, এটা কি অ্যাসেট। অ্যাসেট নাকি ওনার সিকিউরিটি? অ্যাসেট। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল,
এটা কি Asset. হবে? Asset. কেন কেন এটা অ্যাসেট হবে? কারণ একজন সেটা আমি পাবো এটা স্যার। প্রাপ্য হিসাব। প্রাপ্য এটা হিসাব। হচ্ছে রিসিভেবল, দেনাদার থেকে অ্যাকাউন্ট রিসিভেবলটা কখন দেনাদার হতে থেকে পারে? টাকা পাওয়া যাবে। স্যার 1000 থেকে টাকা পাওয়া মানে বাকি যদি বিক্রি করছি তখন। এক্স্যাক্টলি, মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা সেল করি বা আমি যে লিগ্যাল সার্ভিসটা প্রোভাইড করি সেটা আমি অন ক্রেডিটে দিয়েছি। সে বলছে আমি তোমাকে পরে দিয়ে দেবো, ধরো আমি 2 মাস পরে দিয়ে দিব, 3 মাস পরে দিব, তার মানে এটা হচ্ছে আমার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল, আমি টাকা আর্ন করে ফেলছি, বাট এখন টাকাটা আমি এখনো পাইনি। তো এটার জন্য এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, বিকজ এটা আমাকে একটা ফিউচার ভ্যালু প্রোভাইড করতেছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট। ঠিক একইভাবে আমি যদি বলি যে আমার ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট এটা কি লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি? অ্যাসেট। Asset. Asset. আবার owner ইকুইপমেন্ট security। হচ্ছে অ্যাসেট, Asset ইকুইপমেন্ট plus ও owner অ্যাসেট, security। ওনার সিকিউরিটি না। জি স্যার। ওনার সিকিউরিটি অন্য ইস্যু। আচ্ছা, এখন আমি যদি বলি যে the owner of the business invested $10,000 in the company, তাহলে এই যে ওনার যে $10,000টা দিয়েছে, $10,000টা কি? Asset Asset আর plus owner security. এটা হচ্ছে $10,000 ক্যাশটা হচ্ছে কোম্পানির জন্য অ্যাসেট, আর যেটা এটা ওনার্স দিয়েছে তাহলে এটা কি? ওনার্স ওনার্স ইকুইটি ইন লং টার্ম। আর এটাকে যদি আমি আরো স্পেসিফিক করি, এটাকে বলা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। Owners capital. ওনার্স ক্যাপিটাল মানে মালিকের মূলধন। মালিক যখন বিজনেসে টাকা দিবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওনার্স ক্যাপিটাল। তার মানে ওনার্স ক্যাপিটালটা হচ্ছে যে একটা ওনার্স ইকুইটির একটা পার্ট। আচ্ছা, ঠিক একইভাবে আমি বললাম যে মালিক $5,000 বিজনেস থেকে নিয়ে চলে গেছে, তাহলে এবার এটা কোথায় যাবে? Drawing. উইথড্র। ওনার্স ড্রয়িং এ যাবে এটা। Owners. ওনার্স ড্রয়িং। তাহলে এটা হচ্ছে ওনার্স ড্রয়িং নামক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেখান থেকে আমি দেখাবো যে 5,000 সে নিয়ে চলে গেছে, আর 5,000 এটা কি? ক্যাশ কমে যাবে। তার মানে এটা হচ্ছে Cash ও ক্যাশ। কমে যাবে। এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট, এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যাশ নামক একটা অ্যাসেট অ্যাকাউন্ট কমে যাচ্ছে। আবার মালিক হচ্ছে ওনার্স সিকিউরিটি থেকে, ওনার্স সিকিউরিটি থেকে ওনার্স ড্রয়িং নামক আরেকটা অ্যাকাউন্ট থেকে সে $5,000 নিয়ে যাচ্ছে, মানে ওনার্স সিকিউরিটি কমে যাচ্ছে, ওনার সিকিউরিটি কমে যাচ্ছে, অ্যাসেটও কমে যাচ্ছে। তার মানে ওনার্স ড্রয়িং নামক আমরা অ্যাকাউন্টের নাম শুনলাম যখন আমরা দেখবো যে মালিক কোনো কারণে বিজনেস থেকে টাকা উইথড্র করছে। আবার মালিক যখন কোনো কিছু বিজনেসে ইনভেস্ট করছে তখন আমরা সেটা লিখলাম হচ্ছে ওনার্স ক্যাপিটাল আকারে। আচ্ছা, তারপর আমি আরেকটা অ্যাকাউন্টের নাম বলতেছি, সেটা হচ্ছে ধরুন হাউস রেন্ট। যে কোম্পানি তার রেন্টের জন্য একটা মানে একটা অ্যাকাউন্ট করছে, হাউস রেন্ট নামক একটা অ্যাকাউন্ট। Expenditure. হাউস রেন্টটা কি? ওনার সিকিউরিটি এক্সপেন্ডিচার। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেন্ডিচার একটা অ্যাকাউন্ট। আর এক্সপেন্ডিচার এবং রেভিনিউ যে অ্যাকাউন্ট গুলি আছে, আমরা বলছিলাম যে এক্সপেন্সের সাথে সাথে আমার ওনার সিকিউরিটিটা কমে যাবে আর রেভিনিউর সাথে সাথে ওনার সিকিউরিটি বেড়ে যাবে। তার মানে আমার এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস গুলি ওনার সিকিউরিটিতে বিলং করে, এট দ্য সেম টাইম রেভিনিউ অ্যাকাউন্ট গুলিও ওনার সিকিউরিটি অ্যাকাউন্টে বিলং করে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, টেকনিক্যাল কারণে ওপেন করতে পারছি না, ট্রাই করতেছি, স্লাইডটা শেয়ার করা যাচ্ছে না। স্যার স্লাইড ছাড়া আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে স্যার। জি স্যার, Exactly. স্লাইড ছাড়া ছাড়া এই ওয়ার্ড গুলা একদম নতুন নতুন লাগতেছে। স্যার আমরা তো কিছুই বুঝতেছি না স্যার, সব মাথার উপরে দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। তার আসলে বুঝতেছি না কিছু। স্যার স্লাইড থাকলে আমাদের বুঝতে একটু সহজ এখনো হতো। কোনো কিছু এখনো বোঝার মতো কোনো কিছু আসছে নাই, আপনারা শুধু নাম স্যার, শুনলে পরিচিত হন। স্যার এই নামগুলাই একদম স্যার নতুন আমরা লাগছে সায়েন্স থেকে আমাদের স্যার কাছে। এগুলো একদম অপরিচিত স্যার। আমি তো সেটাই বললাম, অপরিচিত হচ্ছে সুবিধা, পরিচিত হলো অসুবিধা।
কারণ তাকে মিলাইতে হবে যে বাংলা আমি কি করছিলাম, তারপর ইংলিশে আমি জি কি স্যার, করছি। স্যার বাংলা ইংলিশ মিলিত হয়। ওই জন্য সবসময় অপরিচিত হলে ইজি। আচ্ছা, একটা মিনিট। স্লাইডটা ওপেন করা যাচ্ছে না। স্লাইডটা শেয়ার করতে পারলে খুব ভালো হইতো, কিন্তু হচ্ছে না। আচ্ছা, স্লাইডটা ওপেন করতে পারছি না। এনিওয়ে, আমি দেখি কতটুক মুখে বলতে পারি। আমি নেক্সট টাইম নেক্সট ক্লাসে অবশ্যই স্লাইডটা দেখাবো। আপাতত আমি যতটুকু পাই অতটুকু কভার করার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখাচ্ছি যে আমরা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাকাউন্টিং ইভেন্ট বা ট্রানজাকশন আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ইনফ্লুয়েন্স করে। যারা সায়েন্স থেকে আসছেন বা আর্টস থেকে আসছেন তারা বলেন অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে আমি কি কি কম্পোনেন্টের কথা বলেছিলাম? তিনটা কি? অ্যাসেটস Liabilities, owner, security. অ্যাসেট, লায়াবিলিটিস প্লাস Owner ওনার security. রাইট। আচ্ছা, তো এখন স্লাইড ওপেন হচ্ছে। আচ্ছা, তো আমরা প্রথম একটা ইকোনমিক ইভেন্টের কথা বলছি যে ধরুন ইনভেস্টমেন্ট বাই দি ওনার। ইনভেস্টমেন্ট বাই দি ওনার একেবারে প্রথমে একটা বিজনেসে প্রথমেই তো একটা ওনার একটা ইনভেস্ট করে। ধরুন ইনভেস্টমেন্ট বাই দি ওনার $1000 ইন এ বিজনেস। বিজনেস শুরুতে সে $1000 ইনভেস্ট করলো। আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস Owner ওনার্স security. ইকুইটি। অ্যাসেটটাকে আমরা যদি কয়েকটা কম্পোনেন্টের কথা আমরা আলোচনা করছিলাম। অ্যাসেট বলতে আমরা কি কি বলতে পারি? কি কি ভ্যারিয়েবলস এর নাম বলছিলাম একটু আগে? Cash. ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাশ একটা অ্যাসেট অ্যাকাউন্ট। Equity. প্লাস আর কি হতে পারে? অ্যাকাউন্ট hold রিসিভেবলস। অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাকাউন্ট আমরা ক্যাশ নিলাম। Equipment. ইকুইপমেন্ট, ব্যাংক, Machineries. ইকুইপমেন্ট। তারপর আর কি হতে পারে? যন্ত্রপাতি। ইকুইপমেন্ট মানে তো যন্ত্রপাতি। আচ্ছা, আমরা ধরে নিলাম এই তিনটা অ্যাকাউন্টই আছে আমার Furniture. কোম্পানির। হ্যাঁ, ধরুন আছে ফার্নিচার আর একটা অ্যাসেট নিলাম, ফার্নিচার। আচ্ছা, তাহলে একটা কোম্পানি ধরুন আমাদের, আচ্ছা ওই যে ইনভেন্টরি যেটা বললো, ইনভেন্টরি বা আমরা বললাম হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজ মানে হচ্ছে যে একটা কোম্পানি যে মানে র ম্যাটেরিয়ালস বা যে ইনভেন্টরি গুলি, যে ম্যাটেরিয়ালস গুলি পরবর্তীতে ইউজ করবে, মানে রেখে দিয়েছে স্টকে। ধরুন হচ্ছে আপনি হচ্ছে চা বানান, মানে আপনি হচ্ছে চায়ের বিজনেস করেন। তা চা বানানোর জন্য আপনার চা পাতা, তারপর হচ্ছে আর কি কি লাগবে চায়ের জন্য, সুগার, এটা সেটা আপনি বেশি বেশি পরিমাণে আপনি কিনে আপনার স্টোর রুমে রেখে দিয়েছেন। এটা হচ্ছে আপনার জন্য সাপ্লাইজ। এটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাসেট। মানে সাপ্লাইজ একটা অ্যাসেট, মানে এগুলি হচ্ছে আমি কয়েকটা অ্যাসেট অ্যাকাউন্টের নাম বলতেছি। অ্যাসেটের মধ্যেই ক্যাশ নামক একটা অ্যাসেট আছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা অ্যাসেট আছে, ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেট আছে, ফার্নিচার নামক একটা অ্যাসেট আছে, সাপ্লাইজ নামক একটা অ্যাসেট আছে। এগুলি সব হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক একই ভাবে লায়াবিলিটিস কি আছে? লায়াবিলিটিস কি কি হতে পারে? হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা অ্যাকাউন্ট, একটা লায়াবিলিটি হতে পারে। ব্যাংক লোন।
তারপর হচ্ছে যে নোটস Creditors. পেয়েবল, নোটস পেয়েবল, এগুলি সবাইকে একত্রে ক্রেডিটর্স বলা হয়। ক্রেডিটর্স মানে হচ্ছে যে সব লায়াবিলিটিসদেরকে আমি একত্রে ক্রেডিটর্স বলতেছি আর কি। অ্যাকাউন্টস পেয়েবল একজন ক্রেডিটর্স, একটা ক্রেডিটর, ঠিক একেবারে নোটস পেয়েবল একজন ক্রেডিটর। ঠিক আছে, নোটস পেয়েবল হচ্ছে একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে একটা অ্যাকাউন্ট। আচ্ছা, নেক্সটে অ্যাকাউন্টস পেয়েবল আছে, নোটস পেয়েবল আছে, আর কি কি লায়াবিলিটি অ্যাকাউন্ট থাকতে পারে একটা কোম্পানির? ব্যাংক লোন, লায়াবিলিটি, ব্যাংক লোন হচ্ছে যে নোটস পেয়েবল মধ্যে নিয়ে আসছি তো। নোটস পেয়েবল আমরা বলছিলাম যে ধরেন আমি কাউকে এমপ্লয়ি হিসেবে রাখলাম, তার স্যালারিটা আমি দিই নাই, বললাম যে ভাই আমার কাছে টাকা পয়সা নেই, তোমাকে আগামী মাসে স্যালারি দিব। তো স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল কি কোনো লায়াবিলিটি হতে পারে? স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল ইয়েস স্যার। কেন হতে পারে না? আমি স্যার তাকে পারে। বললাম অবশ্যই পারে, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল। Remind হতে পারে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যে ওই যে ব্যাংকের লোনের কথা বলছেন, ব্যাংকের লোন যখন আমি নিই তখন আমাকে ইন্টারেস্টও প্রোভাইড করতে হয় প্রতি মাসে মাসে, আমি ইন্টারেস্টটা প্রোভাইড করতে মানে পারি নাই, তাহলে ইন্টারেস্ট পেয়েবল হয়ে গেল, সেটা কি হতে পারে? সেটাও লাইবিলিটি। Liability. এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টের নাম, আমি জাস্ট আপনাদেরকে পরিচিত করার চেষ্টা করতেছি যে অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, এগুলি সব হচ্ছে লায়াবিলিটিস আন্ডারে বিভিন্ন অ্যাকাউন্টের নাম। অ্যাসেটের আন্ডারে ঠিক এরকম অনেকগুলি অ্যাকাউন্টের নাম আছে, এরকম একটা কোম্পানির এরকম অনেকগুলি অ্যাকাউন্টস থাকে, যেটাকে আমরা বলি চার্টার অফ অ্যাকাউন্টস। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির মধ্যে আমরা সবচেয়ে বড় একটা নাম বলছি, সেটা হচ্ছে ওনার্স ক্যাপিটাল। Capital. ওনার্স ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট। আরো একটা অ্যাকাউন্টের নাম বলছিলাম, সেটা কি? Revenue. ওনার্স ড্রয়িংস। Revenue. হ্যাঁ, রেভিনিউ আছে। Revenue. ওনার্স ক্যাপিটাল একটা Expenses অ্যাকাউন্ট of আছে, funds. ওনার্স ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, ওনার্স ড্রয়িং একটা অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে রেভিনিউজ একটা অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এক্সপেন্স একটা অ্যাকাউন্ট। আচ্ছা, যে এগুলি সব হচ্ছে ওনার্স ইকুইটির মধ্যে আছে। তো প্রথমে আমরা একটা ইকোনমিক ইভেন্ট আমি দেখাই, স্লাইডে থাকলে খুবই ইজি হতো, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাই দি ওনার, মানে একটা ঘটনা আমরা বলি, শুধুমাত্র একটা ঘটনা আলোচনা করি। ইনভেস্টমেন্ট বাই দি ওনার, ধরো $1000 কোম্পানি ইনভেস্ট করলো, মানে ওনার ইনভেস্ট করলো কোম্পানিতে, তাহলে সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কাকে কাকে ইনফ্লুয়েন্স করবে? আমরা বলছিলাম যে প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট মাস্ট হ্যাভ ডুয়াল ইম্প্যাক্ট ইন দি অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনে অবশ্যই তার ডুয়াল ইম্প্যাক্ট থাকবে, টু ফোল্ড ইফেক্ট, মানে দুইভাবে সে ইম্প্যাক্ট করবে, এবং ইম্প্যাক্টটা অবশ্যই সবসময় অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি থাকতেই হবে। ঠিক আছে, তাহলে কোম্পানি যদি $1000 ইনভেস্ট করে, তাহলে সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কাকে কাকে ইনফ্লুয়েন্স করবে? Assets. ওনার্স ইকুইটি। অ্যাসেট এবং ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেট কি বাড়বে নাকি কমবে? বাড়বে। আর ওনার্স ইকুইটি? ওনার্স ইকুইটিও বাড়বে। আচ্ছা, হ্যাঁ, ওনার্স ইকুইটিও বাড়বে আর অ্যাসেটও বাড়বে। অ্যাসেটের মধ্যে বাড়বে হচ্ছে কি, ক্যাশ নামক একটা অ্যাসেট বেড়ে যাবে, আর ওনার্স সিকিউরিটিতে ওনার্স ক্যাপিটাল নামক একটা asset বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে যে, এটাকে আমরা বলেছি ট্রানজাকশন অ্যানালাইসিস। এভাবে করে আমরা অনেকগুলি ট্রানজাকশনস দেখব, যেগুলি আমরা অ্যানালিসিসটা দেখব যে প্রত্যেকটা ট্রানজাকশন কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ইমপ্যাক্ট করে। ঠিক একইভাবে ইনভেস্টমেন্ট বাই দি ওনার, ধরো $1000, আমরা বলছিলাম ইট ইনক্রিজেস অ্যাসেট বাই $1000, ইট ইনক্রিজেস ওনার্স ইকুইটি বাই $1000। ঠিক একইভাবে আমি যদি দ্বিতীয় ট্রানজাকশনের কথা বলি, যে ওনার্স ড্রয়িং বাই $500, তাহলে কি হবে? ওনার্স ড্রয়িং বাই $500, কমবে এবং ওনার্স ইকুইটি কমবে। Less হবে। ওনার সিকিউরিটি তাহলে ইট ডিক্রিজেস অ্যাসেট বাই $500 আর ওনার্স Owner's ইকুইটি সিকিউরিটির Owner security decreases. হওয়ার কারণে হ্যাঁ বাই $500, যেটার মধ্যে কি কোনটাকে ইমপ্যাক্ট করতেছে? সে ওনার্স ড্রয়িংস নামক একটা অ্যাকাউন্টকে সে ইমপ্যাক্ট করতেছে, মানে আমি এটা ওনার্স ড্রয়িং নামে রেকর্ড করতেছি। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। এরকম আরেকটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন হতে পারে, ফর এক্সাম্পল যে ফার্ম
কারো কাছ থেকে কোনো একটা সার্ভিস নিয়েছে, ফর এক্সাম্পল ফার্ম তার বিজনেসের জন্য একটা অ্যাড মেক করেছে, টিভিতে অ্যাড দিয়েছে, কিন্তু অ্যাডটা দিয়েছে হচ্ছে মানে অন ক্রেডিট, সে অ্যাডের টাকাটা দেয় নাই, মানে এরকম একটা ট্রানজাকশন হচ্ছে, তার ভ্যালু ধরুন হচ্ছে যে $2000, যে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি টিভিতে, এনটিভিতে আমার একটা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, বাট এনটিভিকে আমি টাকাটা বলছি ভাই আমার কাছে তো এখন টাকা নাই, তোমাকে আমি 2 মাস পরে টাকাটা দিব। তাহলে এরকম যদি $2000 একটা ট্রানজাকশন হয়, সেটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করতে পারে? লাইবিলিটিস আর Liabilities ওনার বৃদ্ধি সিকিউরিটি। পাবে, Liabilities আর আর ব্যয় বৃদ্ধি পাবে, ওনার সিকিউরিটি। owner security, ওনার সিকিউরিটি হ্রাস পাবে। liability, owner security. আমার তাহলে এটা কি অ্যাকাউন্ট, আগে অ্যাকাউন্টের নামটা আমাকে ধরতে হবে। বিজ্ঞাপন হিসাব, advertising হিসাব। আমি এটাকে অ্যাডভার্টাইজিং কস্ট পেয়েবল বলতে পারি, আর সবচেয়ে সুবিধা হচ্ছে এটাকে আমি বললাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, বিকজ সে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, মানে ধরুন হচ্ছে যে এনটিভি হচ্ছে আমার জন্য একটা অ্যাকাউন্ট, তাহলে এনটিভি কে আমাকে দিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে একটা লায়াবিলিটি, এটা কি বেড়ে গেল নাকি কমে গেল? বেড়ে গেল। বেড়ে গেল। বেড়ে গেল। লায়াবিলিটিস ইনক্রিজ করলো $2000। আমি বলছিলাম প্রত্যেকটা ইকোনমিক ইভেন্টস অবশ্যই সমভাবে ইম্প্যাক্ট করবে, মানে ডুয়াল ইম্প্যাক্ট আসবে। তো লায়াবিলিটিস আমার বেড়ে গেল $2000, তারপরে আর কি হবে? অবশ্যই আরেকটি ইম্প্যাক্ট থাকতে হবে। ওনার সিকিউরিটি কমে যাবে, ওনার বৃদ্ধি সিকিউরিটি পাওয়ার কি কারণে। বাড়বে নাকি কমবে? কমে কমে যাবে যাবে, কারণ ব্যয় বৃদ্ধি আমরা পাবে। বলছিলাম যে যে কোনো প্রকার এক্সপেন্ডিচার সবসময় ওনার সিকিউরিটি কমে যাবে। অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু আমার জন্য একটা এক্সপেন্স, তাহলে আমার সবসময় এক্সপেন্স সবসময় ওনার সিকিউরিটিকে কমিয়ে ফেলে, রেভিনিউ সবসময় ওনার সিকিউরিটিকে বাড়িয়ে ফেলে। বাড়িয়ে তার মানে আমার অ্যাডভার্টাইজিং যেহেতু আমার একটা এক্সপেন্ডিচার, অ্যাডভার্টাইজিং এর টাকাটা আমি ক্যাশ দিতে পারতাম, ক্যাশ না দিয়ে আমি এটা বলছি অন ক্রেডিটে পারচেস করেছি, যেই কারণে আমার লায়াবিলিটিসটা বেড়ে গেল, বিকজ টাকাটা আমাকে দিতে হবে যে কোনো সময়। ওয়ান থিং, মানে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করলো, লায়াবিলিটিস ইনক্রিজ করলো, এট দ্য সেম টাইম ওনার সিকিউরিটি আমার কমে গেল, বিকজ আমার এক্সপেন্সটা কি হলো? এক্সপেন্ডিচার বাড়ছে। বেড়ে গেল। এক্সপেন্ডিচার হলেই আমার সবসময় ওনার সিকিউরিটি কমে যাবে। আচ্ছা, এটা একটা ট্রানজাকশন। তো কিছুদিন পরে আমি যার থেকে যে টাকাটা নিলাম, মানে এনটিভির কাছে, যে এনটিভি যে আমার কাছে টাকা পায়, এনটিভি কিছুদিন পরে বললো যে ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, মানে 2 মাস পরে আমাকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। আমি 2 মাস পরে তার টাকাটা দিয়ে দিলাম, তাহলে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করতে পারে? স্যার তখন অ্যাসেটস আর ওনার সিকিউরিটি। কমে যাবে, দায় কমে যাবে, তার Owner দায় security? কমে যাবে এবং নগদ ওনার টাকা কমে লায়াবিলিটিস। ক্যাশও কমে যাবে। স্যার ক্যাশ আর কি কি হবে? লায়াবিলিটিস। একজন বলেন। ক্যাশ Cash- কমবে, ক্যাশ স্যার আর ক্যাশ কমবে liability। আর লায়াবিলিটিস কমবে, কেন? কারণ স্যার ক্যাশ কমবে যে কারণ স্যার নগদ নগদ টাকা টাকা দিয়েছে, টাকা এবং এই ব্যবসা লায়াবিলিটিস প্রতিষ্ঠান কমবে হচ্ছে স্যার চলে দায় যাচ্ছে, কমে গেছে। আর দায় এদিকে দায় হ্যাঁ। কমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমি যখন ওই $2000 এনটিভি আমার কাছে পেতো, সেটা আমি এনটিভি কে দিয়ে দিলাম, এর মাধ্যমে আমার ক্যাশ নামক একটা অ্যাসেট কমে গেল, মানে আমার অ্যাসেট ডিক্রিজ বাই $2000। এট দ্য সেম টাইম আমার একটা লায়াবিলিটিও কিন্তু কমে গেল। লায়াবিলিটি কমে গেল, মানে হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবলটা এখন কমে গেল, তার মানে লায়াবিলিটি একদিক দিয়ে লায়াবিলিটি কমে গেছে $2000, আর একদিক দিয়ে ক্যাশ কমে গেল $2000। আচ্ছা, তাহলে এটা একটা ট্রানজাকশন হতে পারে। ঠিক একই ভাবে কোম্পানি কাউকে সার্ভিস দিয়েছে, ধরেন কোম্পানি কারো কাছে প্রোডাক্ট সেল করেছে, সে ওই যে যার কাছে প্রোডাক্ট বিক্রি করছে সে তাকে টাকা দেয় নাই, তাহলে এটা যদি একটা ইকোনমিক ইভেন্ট হয়, তাহলে সেটা কোথায় কোথায় ইমপ্যাক্ট করবে? অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল বৃদ্ধি আর পাবে, ইয়া ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে, ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে। অ্যাকাউন্ট কি হবে বুঝি নেই। অ্যাকাউন্ট অ্যাসেট রিসিভেবল। বৃদ্ধি পাবে, দেনা দান বেড়ে যাবে। ওনার স্যার, সিকিউরিটি question বেড়ে টা যাবে। হ্যাঁ, ওনার সিকিউরিটি কেন? কারণ স্যার আয় আয় বাড়ছে হওয়ার এই জন্য। কারণে। হ্যাঁ, আমি বলছিলাম যে এক সময় কারণ এটা তো আমার একটা সার্ভিস, মানে আমি প্রোডাক্ট সেল করার মাধ্যমে আমি রেভিনিউ আর্ন করি, যখনই কোম্পানি রেভিনিউ আর্ন করে সাথে সাথে সেটা তার ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করে। বাট মজার ব্যাপার হচ্ছে এই রেভিনিউ আর্ন করার সময় তার এখনো সে কোনো ক্যাশ পায়নি, বিকজ সেটা অন ক্রেডিটে সেল করেছে। কোম্পানি যেমন অন ক্রেডিটে কোনো কিছু পারচেস করতে পারে কোনো পার্টি থেকে, এট দ্য সেম টাইম সে অন ক্রেডিটে কাউকে সেলও করতে পারে। যখন অন ক্রেডিটে কাউকে সেল করে তখন সেটাকে বলা অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল, মানে সে যে কোনো সাথে তাদের কাছ থেকে টাকাটা পাবে, রিসিভ। আর অ্যাকাউন্ট কোম্পানি যখন কারো কাছ থেকে কোনো কিছু পারচেস করে অন ক্রেডিট মানে বাকিতে, তখন সেটা হয়ে যায় অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে আমার জন্য পেয়েবল, মানে আমি দিতে বাধ্য, লায়াবিলিটিস। আর অ্যাকাউন্ট লায়াবিলিটি, রিসিভেবলটা হচ্ছে আমার জন্য অ্যাসেট। হ্যাঁ, তাহলে যখন সে কাউকে প্রোডাক্টটা সেল করলো অন ক্রেডিটে, তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাসেট ইনক্রিজ করবে,
আবার কি হবে? রেভিনিউ Owner's ইনক্রিজ ওনার করবে, সিকিউরিটি বৃদ্ধি পাবে রেভিনিউ ইনক্রিজ করবে, মানে আমার Revenue ওনার increase সিকিউরিটিটা কি করবে? ইনক্রিজ বৃদ্ধি করবে। পাবে ইনক্রিজ করবে। তার মানে আমার এই অ্যাকাউন্টিং ইভেন্টটা, এই ইকোনমিক ইভেন্টটা আমার অ্যাসেট ইনক্রিজ করছে, এট দ্য সেম টাইম আমার ওনার সিকিউরিটিটাকে ইনক্রিজ করেছে। আচ্ছা, কিছুদিন পরে আমি যার কাছে অনক্রেডিট টাকাটা দিলাম, মানে প্রোডাক্ট সেল করেছিলাম, সে বলছিল তোমাকে আমি টাকাটা দিয়ে দিব। 2 মাস পরে সে আমাকে টাকাটা দিয়ে দিল। এখন এটা কি হবে? এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার অ্যাসেট স্যার, ইনক্রিজ নগদ করবে আর অ্যাসেট অ্যাসেট বাড়বে ডিক্রিজ করবে। ওনার এবং সিকিউরিটি বাড়বে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। না স্যার, এটা কি ওনার সিকিউরিটি বাড়বে? না স্যার, ওনার সিকিউরিটিতে কোনো প্রভাব হবে না স্যার দেনাদার কমে যাবে, ক্যাশ বাড়বে, লেনদেন কমে যাবে। স্যার, দুইটাই অ্যাসেটই হবে। অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। বৃদ্ধি আমার পাবে অ্যাকাউন্ট রিসিভেবল নামক প্রথম কথা হচ্ছে যে আমি যার কাছে টাকা পেতাম সে আমার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল নাকি অ্যাকাউন্টস পেয়েবল? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ধরেন হচ্ছে যে XYZ কোম্পানি। তো XYZ কোম্পানি আমাকে 5,000 ডলার দিয়ে দিল, এখন কি হবে? বেড়ে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে বৃদ্ধি পাবে আর ক্যাশ বেড়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমি কি পাচ্ছি? প্রথম আমি ক্যাশ পাচ্ছি, ক্যাশটা আমার জন্য একটা অ্যাসেট। তাহলে ক্যাশটা আমাকে একটা অ্যাসেট আমার কি হলো? ইনক্রিজ করলো। হ্যাঁ বাট যে আমাকে টাকাটা দিয়েছে সে তো আমাকে আমি তার কাছে ধার নিই নাই, সে আমার একটা অ্যাসেট ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাসেট ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাসেট কমে যাবে এখন কমে গেল, তার মানে একটা অ্যাসেট বৃদ্ধি পেল 5,000 ডলার, একটা অ্যাসেট কমে যাবে, অ্যাসেট কমে গেল আবার অ্যাকাউন্ট রিসিভেবল নামক আরেকটা অ্যাসেট মাইনাস হয়ে গেল। ঠিক এভাবেই প্রত্যেকটা ইকুয়েশন আমার যে অ্যাকাউন্টিং এর লেফট এবং রাইট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড রাইট সাইড সবসময় ইকুয়াল হবে, কোনোদিন এটা আনইভেন হবে না যে তোমার অ্যাসেট পাশে 5,000 ডলার, তোমার মানে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটির পাশে 4,000 ডলার, বা এখানে 5,000 এখানে 6,000, এটা হবে না। সব সময় অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এটাকে একটা ব্যালেন্সড ওয়েতে ইমপ্যাক্ট করবে, এবং সব সময় এটা অবশ্যই মিনিমাম দুইটা অ্যাকাউন্টকে ইনফ্লুয়েন্স করবে। দুইটা অ্যাকাউন্টের বেশি কি ইনফ্লুয়েন্স করা যায়? না স্যার, বলেন তো। জি স্যার, যাই। অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমি বলছিলাম প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট আইদার লেফট সাইড অর রাইট সাইড ইনফ্লুয়েন্স করবে, এবং এটা ইন এ ব্যালেন্সড ওয়েতে ইনফ্লুয়েন্স করবে, এবং এটা ডেফিনেটলি অ্যাটলিস্ট দুইটা অ্যাকাউন্টকে, মানে ওই যে অ্যাকাউন্ট মানে ওই ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, এগুলি সব হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্টের নাম। হিসাব আর কি, বাংলা বলে হিসাব। মিনিমাম ইট উইল ইম্প্যাক্ট মিনিমাম 2 অ্যাকাউন্টস। হ্যাঁ, তো আমি বলছি 2 অ্যাকাউন্টস মিনিমাম মানে হচ্ছে তার মানে অবশ্যই এটা দুইটার বেশি কি করা যায়? জি স্যার, করা যায় তো। অনেক সময় ইনফ্লুয়েন্স যদি করা যায়। কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? নগদে একটা বাকিতে ইকোনমিক ব্যাংকে ইভেন্টের বলেন তো, হিসেবে যদি টাকা দেয়, একটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন বলেন যে এরকম যে মিনিমাম দুইটার চেয়ে বেশি ইনফ্লুয়েন্স করবে। স্যার পণ্য বিক্রয় করা হলো, নগদে হ্যাঁ, টাকা পাওয়া গেল 5,000, ব্যাংকে পাওয়া গেল 5,000 এবং বাকিতে রয়ে গেল 10,000। আচ্ছা আচ্ছা, ইটস ভেরি গুড। স্যার এরকম হতে পারে স্যার, মালিকের নিজ অর্থায়ন থেকে স্যার সরঞ্জাম এবং আসবাবপত্র নিয়ে আসলো ব্যবসায়ী শুরুতে, এবং নগদ দিল 50,000 টাকা, সরঞ্জাম দিল 50,000 টাকা, এবং নিজ আসবাবপত্র দিল 50,000 টাকা। এটা একটা, তার মানে এখানে অনেকগুলি অ্যাসেট অ্যাকাউন্টকে সে ইনফ্লুয়েন্স করতেছে, আবার ওদিকে মূলধন বাড়তেছে। হ্যাঁ, ওনার্স ক্যাপিটাল ইনক্রিজ করতেছে। ওনার্স ক্যাপিটাল মানে কিন্তু ওনার্স ক্যাপিটাল কি আমরা, সে ধরুন একটা এসি দিয়ে দিল বাসা থেকে, তারপর সে 50 টাকা ক্যাশ দিল, সবকিছুর মনিটারি ভ্যালুটাকে ওনার্স ক্যাপিটাল হিসেবে দেখানো হচ্ছে। বিকজ আমরা বলছিলাম যে মনিটারি ইউনিট অ্যাসাম্পশন, যে সবকিছুর ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট ইনটু মনিটারি ইউনিটস। এসিটার একটা মনিটারি ভ্যালু লাগবে, মানে ইউ ক্যানট ইনকর্পোরেট ইন ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আমার একটা এসি আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে। এটা কিন্তু কোনো অ্যাসেট স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে হচ্ছে যে আমার অ্যাসেট এত লক্ষ ডলার আছে, মানে এর মধ্যে ইকুইপমেন্ট হচ্ছে $5,000, মেশিনারি হচ্ছে $10,000, মানে আপনার এসিটাকে আপনাকে কি করতে হবে? মনিটারি ভ্যালুতে কনভার্ট করতে হবে। আচ্ছা, এইটাই বলছিলাম যে ধরেন মালিক কারো কাছে, মানে কোনো ফার্ম কারো কাছে কোনো প্রোডাক্ট সেল করলো, এবং সেল করার পরে সে মানে $10,000 সেল করলো, তার মধ্যে সে $5,000 ক্যাশ পেলো, আর $5,000 তাকে বলছে পরে দিয়ে দিব। তাহলে সে কয়টা কোন অ্যাকাউন্টে অ্যাকাউন্টস কি ইমপ্যাক্ট করলো এই ট্রানজাকশনটা? স্যার ক্যাশ এই আর economic অ্যাকাউন্ট event বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল বাড়বে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা, ক্যাশ একটা, দুইটা অ্যাকাউন্টকে সে ইনভেস্ট করলো, মানে দুইটা অ্যাসেট বৃদ্ধি পেলো 5,000, আর ওদিক দিয়ে রাইট হ্যান্ড সাইডে ওনার সিকিউরিটি বাড়বে, ওনার সিকিউরিটি বাড়বে।
ওইদিকে ওনার ইকুইটি মূলধন বাড়বে স্যার 10,000। এটা মূলধন ওনার্স ইকুইটি আর ওনার্স ক্যাপিটাল তো এক না, কি বাড়বে বলছি? ওনার্স ক্যাপিটাল নাকি ওনার্স ইকুইটি? ওনার সিকিউরিটি Owner's বাড়বে স্যার। ওনার্স Equity ইকুইটি বাড়বে, ইনক্রিজ করবে, কিভাবে? ওনার্স ক্যাপিটাল না। বিকজ ওনার্স ইকুইটি বাড়ছে এই জন্য বিকজ সে কি করছে, রেভিনিউ আর্ন করেছে। রেভিনিউ কোম্পানির সেলস এর মাধ্যমে রেভিনিউ আর্ন করতেছে, ঠিক একইভাবে এক্সপেন্ডিচারের মাধ্যমে ওনার সিকিউরিটিটা কমে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ধরুন কোম্পানি হচ্ছে কোনো এক্সপেন্স প্রোভাইড করলো, ফর এক্সাম্পল বলা হলো যে কোম্পানি স্যালারি প্রোভাইড করলো, তারপর ইউটিলিটিস বিল প্রোভাইড করলো ধরুন $1,000, তাহলে এটার এই ইকোনমিক ইভেন্টের কি ঘটনা হবে, মানে কি ইম্প্যাক্ট হবে, কোথায় কোথায় ইম্প্যাক্ট হবে? ক্যাশ কমবে, এক্সপেন্স বাড়ার ফলে expense বাড়বে। security কমবে। ওনার সিকিউরিটি কমবে। হ্যাঁ, যে আমি যেহেতু এটা মানে ক্যাশ পে করেছি, এক্সপেন্স গুলি মানে স্যালারি দিলাম, আমার এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়েছি, তারপর আমার হচ্ছে ইউটিলিটি বিল দিয়েছি, আমার গ্যাস ইলেকট্রিসিটি বিলটা পে করলাম, টোটাল $1,000, তাহলে আমার ক্যাশ ভ্যালু $1,000 কমে গেল। এট দ্য সেম টাইম আমার ওনার সিকিউরিটি $1,000 কমে গেল, এবং সেখানে স্পেসিফিক অ্যাকাউন্ট হচ্ছে এটা হচ্ছে কি একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, ঠিক না? আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। কোনো একজন বলেন, যেমন ধরেন কেউ একজন বলছিল মাথার উপর দিয়ে যায়, সেই ওইটার নাম কি, ওইটাই বলেন, মানে ওই ভদ্রলোকই বলেন যে ধরুন রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল আমি কারো কাছে $6,000 সেল করেছিলাম, এখন সেখান থেকে আমি $6,000 ওই টাকা পাবো, $6,000 পেয়েছি, তাহলে এটার ইম্প্যাক্টটা কোথায় কোথায় হবে বলেন, একজন বলেন, মানে যারা অন্য ব্যাকগ্রাউন্ডে। যে আমি কারো কাছে ধারে বিক্রি করেছিলাম অন ক্রেডিটে, এখন আমি $6,000 পেয়েছি ওই পার্টি থেকে, এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় ইনফ্লুয়েন্স করবে? তানভীর বলেন। জি স্যার, কোশ্চেনটা স্যার নেটওয়ার্ক শুনতে পাচ্ছেন? আমি হচ্ছে কাউকে অন ক্রেডিটে সেল করেছিলাম, এখন সে আমাকে ওই পার্টি আমাকে এখন $6,000 পে ব্যাক করেছে, মানে তখন সে আমাকে বলছে আমার থেকে পণ্য নিয়ে গিয়েছিল, এখন সে আমাকে এখন পে করলো, অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার পেমেন্ট অ্যাকসেপ্টেবল। পেমেন্ট অ্যাকসেপ্টেবল তো কোনো অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্টের মধ্যে পড়ছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা অ্যাকাউন্ট আছে, মানে এটাতে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা কি মনে হয়, মানে কোথায় ইমপ্যাক্ট করবে মনে হচ্ছে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। আর স্যার আর কোথায়? ড্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল। আর কোথায়? আমি কারো কাছ থেকে যখন টাকা পাই, তাহলে তো অ্যাটলিস্ট ক্যাশ নামক একটা জিনিস তো আমার কাছে আসতেছে, এই জিনিসটা প্রথমে বুঝেন যে ক্যাশ তো আমার জন্য একটা অ্যাসেট সব সময়। আমি এটা ব্যাংক থেকে লোন নিয়ে নিই, কারো কাছ থেকে ধার নিয়ে নিই, আর কারো কাছ থেকে আমি পণ্য বিক্রয় বাবদ পাই, তাহলে আমার ক্যাশ নামক একটা অ্যাসেট বৃদ্ধি পেলো, তাহলে আমার একটা অ্যাসেট ইনক্রিজ করলো, ক্যাশ ইনক্রিজ করেছে। আর সে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, মানে সে আমার কাছ থেকে টাকা প্রোডাক্ট নিয়েছিল অন ক্রেডিটে, তার নাম ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। এখন সে অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা যখন পে করে ফেলছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি ছিল, এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি ছিল? সে অ্যাসেট ছিল। তাহলে অ্যাসেটটা কি কমলো নাকি বাড়লো? এখন বাড়লো না, অ্যাকাউন্ট রিসিভেবল সে যখন আমাকে টাকাটা দিয়ে দিল, আমি যার কাছে টাকা পাই, তাহলে আমার সে অ্যাসেট আর কি হলো, সেটা কমে গেল না, অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে গেল না এখন? জি স্যার। আপনি যে ফার্ম, আপনার জন্য আপনার ফার্মে আপনি কারোর কাছে অন ক্রেডিটে প্রোডাক্ট সেল করেছেন, অন প্রোডাক্টে যখন সেল করেন তখন সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইমপ্যাক্ট হবে সেটা আগে বলেন। সেল করলে তো আমি দিয়ে দিব টাকা। আপনি যখন কারোর কাছে প্রোডাক্ট সেল করলেন, হ্যাঁ সেল করলে টাকা পাবো, টাকা আপনাকে সে দেয় নাই, তাহলে কি হবে সেটা বলেন। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? ধরুন আপনি $2,000 প্রোডাক্ট বিক্রি করেছেন, জি স্যার। হ্যাঁ, এখন আপনি $2,000 প্রোডাক্ট বিক্রি করেছেন, সে আপনাকে কোনো টাকা দেয় নাই, তাহলে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার অ্যাকাউন্ট আমার যেটা অ্যাসেট আছে সেটা কমবে।
কেন? স্যার ও তো আমাকে টাকা দেয়নি, আমি ওকে সেল করে ফেলছি না। হ্যাঁ, তাহলে সেল করলে সেলটা কি অ্যাসেট রিলেটেড কিছু নাকি রেভিনিউ? একটা Sir, কোম্পানি সেল করার মাধ্যমে কি করে? রেভিনিউ মানে রেভিনিউ আর্ন করে। রেভিনিউ আর্ন করে। তাহলে রেভিনিউটা কি অ্যাসেট অ্যাকাউন্ট নাকি লায়াবিলিটিজ অ্যাকাউন্ট নাকি ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট? রেভিনিউ স্যার অনার সিকিউরিটিতে। ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট। তাহলে এখন রেভিনিউটা কি বাড়লো নাকি কমলো সেল করার মাধ্যমে? স্যার সেল করার মাধ্যমে স্যার যেহেতু টাকা দেয় নাই, তাহলে তো স্যার মানে আমি কোনো রেভিনিউ পাবো না। না না, কোনো রেভিনিউ কেন পাবেন না? রেভিনিউ প্রোডাক্ট সেল করার মাধ্যমে তো আমার রেভিনিউ অলরেডি হয়ে গেছে। টাকা আমি আজকেও পাইতে পারি, পরেও পাইতে পারি। এটা তো এমন না যে আমি আপনাকে টাকা দিব না, টাকা তো সে দিবে বলছে। তার মধ্যে তো একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছে, প্রোডাক্ট তো সেল হয়ে গিয়েছে। প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথে আমার রেভিনিউ আর্ন হয়ে গিয়েছে। তার মানে আমার রেভিনিউ আর্ন হচ্ছে না এখন? টাকা না হ্যাঁ। পাইনি, বাট রেভিনিউ তো আর্ন হয়েছে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে ইউটিলিটি বিল প্রোভাইড করেন বা ইন্টারেস্ট প্রোভাইড করেন, মানে আপনি ইউটিলিটি বিল এই মাসে আপনি প্রোভাইড করেন না, তার মানে কি আপনার এক্সপেন্স হয় নাই? আপনার তো এক্সপেন্স হয়ে গেছে, বাট আপনি ওই পেমেন্টটা আজকে দেন, এটা ডিফার্ড করেছে, মানে আপনি হয়তো 1 মাস পরে দিবেন বা 2 মাস পরে দিবেন, বাট আপনার এক্সপেন্স তো হয়েই গেল। আপনাকে তো সে এখন আপনি বরং তার কাছে টাকা দিতে বাধ্য। ফর এক্সাম্পল আপনি রিক্সা ভাড়া নিয়েছেন, রিক্সা নিয়েছেন কারো কোথাও যাওয়ার জন্য। কারণ রিক্সাওয়ালা যখন আপনাকে ডেস্টিনেশনে পৌঁছাতে, তখনই তো অন দ্যাট মোমেন্ট তো আপনার এক্সপেন্স, রিক্সা এক্সপেন্সটা দিতেই হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নেই, তার মানে এটা আপনাকে পরে দিতে হচ্ছে। বাট রিক্সাওয়ালা যখন টাকাটা আর্ন করে ফেলছে, তার জন্য আর্নিং, আপনার জন্য এটা একটা এক্সপেন্ডিচার। তার মানে আপনার এক্সপেন্স হয়ে গেছে, রিক্সাওয়ালার জন্য টাকাটা আর্ন করে ফেলছে। রিক্সাওয়ালা ধরে নিচ্ছে যে আমি টাকা আর্ন করে ফেলছি, 50 টাকা রিক্সা ভাড়া আমি পেয়ে গেছি, বাট টাকাটা আমি এখনো পাই নাই, সেটা আমাকে সে পরে দিবে। এটা আমার জন্য একটা অ্যাসেট। ঠিক একইভাবে এখানেও আমি যখন প্রোডাক্টটা সেল করেছি, রেভিনিউ আমার সাথে সাথে হয়ে গেছে। তার মানে রেভিনিউ যখন হবে তখন আমার কি বৃদ্ধি পাবে, অ্যাসেট নাকি লায়াবিলিটি? স্যার অ্যাসেট। না, রেভিনিউ তো অ্যাসেট অ্যাকাউন্ট না। রেভিনিউ অ্যাকাউন্টটা তো অ্যাসেট না। রেভিনিউ অ্যাকাউন্টটা কি? স্যার লায়াবিলিটি। ওনার সিকিউরিটি। অনার সিকিউরিটি রেভিনিউটা মানে অনার স্যারও রেভিনিউ অ্যাকাউন্টটাই হচ্ছে একটা ওনার সিকিউরিটি। রেভিনিউ আমরা বলছিলাম না একটু আগে, সকল প্রকার রেভিনিউ অ্যাকাউন্টস হচ্ছে ওনার সিকিউরিটি, সকল প্রকার এক্সপেন্ডিচার এক্সপেন্সেস গুলি হচ্ছে ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট। এগুলি অ্যাসেটের মধ্যেও নাই, লায়াবিলিটির মধ্যেও নাই। আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন মানে আপনার রেভিনিউ হচ্ছে, সেটা আপনার ওনার সিকিউরিটিকে হিট করবে। ওনার সিকিউরিটি কি প্রোডাক্ট বিক্রি করলে, রেভিনিউ আর্ন করলে ওনার সিকিউরিটি বাড়বে নাকি কমবে? রেভিনিউ আর্ন করলে অনার সিকিউরিটি বাড়বে এখন। বাড়বে। তাহলে এখন আমি যে বলছিলাম আমি কারো কাছে ধারে প্রোডাক্ট বিক্রি করেছি অন ক্রেডিটে, তাহলে এখন এই ইভেন্টটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করলো? স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশনের হ্যাঁ, অনার সিকিউরিটি করবে, অনার সিকিউরিটি ইনফ্লুয়েন্স করবে। কেন ওনার সিকিউরিটি কিভাবে ইনফ্লুয়েন্স করলো? ওই যে আমি যে রেভিনিউ যে পাইছি রেভিনিউ সেটা আর্ন আমার করেছি, রাইট। রেভিনিউ আর্ন করার মাধ্যমে ওনার সিকিউরিটি ইনক্রিজ করলো। তারপরে আর কি হলো? আমি বলছিলাম যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ইকোনমিক ইভেন্ট অবশ্যই মিনিমাম 2টা অ্যাকাউন্টকে ইনফ্লুয়েন্স হিট করবে। তাহলে আপনি একটা অ্যাকাউন্ট পেয়ে গেছেন যে রেভিনিউ আর্ন করছি, রেভিনিউ মানে আমার ওনার সিকিউরিটিকে হিট করেছে, রেভিনিউ ইনক্রিজ করলো, ওনার সিকিউরিটি ইনক্রিজ করলো। তারপরে হচ্ছে আরেক মিনিমাম আরো একটা অ্যাকাউন্ট লাগবে। এখন আর কোনটা অ্যাকাউন্ট হিট করবে এখন? লায়াবিলিটিকে। কেন? স্যার কারণ হচ্ছে মানে আমি যে টাকাটা পাবো, মানে হ্যাঁ। টাকাটার তো আমাকে আবার কাউকে না কাউকে দিতে হবে। আচ্ছা, না না না, এইভাবে না তো তানভীর। আপনি হচ্ছে টাকাটা পাবেন, টাকাটা কাকে দিতে হবে সেটা ডিফারেন্স, বাট টাকাটা যে পাবেন সেটা আপনার জন্য কি অ্যাসেট নাকি লায়াবিলিটিস? স্যার টাকাটা পেলে স্যার আমার সম্পত্তি না, একটা মানে এটা আমার সম্পত্তি আছে না, তো অ্যাসেট হবে না। হ্যাঁ, তাই তো অ্যাসেটই হবে, লায়াবিলিটিস তো হবে না। লায়াবিলিটিস মানে হচ্ছে যখন আমি কাউকে টাকা দিতে বাধ্য, কারো কাছে যখন আমি লায়াবল, কেউ যখন আমাকে ক্লেম করতে পারবে যে এই তুমি আমার টাকা দাও, কিন্তু আপনি ওকে ক্লেম করবেন যে আমি তোমাকে প্রোডাক্ট বিক্রি করেছি, তুমি আমাকে টাকা দিচ্ছ না কেন? তার মানে এটা আপনার একটা অ্যাসেট যে আপনি ইউ ক্যান জি, স্যার। ক্লেম এনি টাইম। তাহলে এটা আপনার অ্যাসেট হবে নাকি লায়াবিলিটিস হবে? স্যার এখন আমি যদি রেভিনিউ আর্ন করি তাহলে এটা আমার অ্যাসেট হবে। রেভিনিউ আর্ন করি না, রেভিনিউ আর্ন করার সম্পর্ক তো হচ্ছে সেলস এর সাথে। আপনি সেলস করার মাধ্যমে রেভিনিউ আর্ন করছেন, সেটা আপনি টাকাটা পান নাই। তার মানে টাকাটা পান নাই মানে হচ্ছে টাকাটা তো সে আপনাকে দিবে। এটাকে আমি বলছি, এই অ্যাকাউন্টের নাম কি বলছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল।
জি স্যার। রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাসেট বৃদ্ধি পেলো। ধরুন আমি 2000 টাকা প্রোডাক্ট বিক্রি করলাম, 2000 টাকা অ্যাসেট বিক্রি ইনহান্স করলো। এট দ্য সেম টাইম আমার রেভিনিউ 2000 টাকা হলো, তাহলে ভাই ওনার কই সিকিউরিটি 2000 টাকা বৃদ্ধি পেলো। ভাই কই এট দ্য সেম টাইম অ্যাসেটও 2000 টাকা বৃদ্ধি পেলো। আচ্ছা, স্যার আপনারা মাইকটাকে মিউট করেন, এই তানভীর ছাড়া বাকিরা মিউট করেন। আচ্ছা, নেক্সট আরেকটা একবার বললো যে ভদ্রলোক আপনি 2000 টাকা ধারে বিক্রি করেছেন, এখন তানভীরই বলেন সে আপনাকে কিছুদিন পর টাকাটা দিয়ে দিল, এখন কি হবে? ওই 2000 টাকাটা আপনাকে ব্যাক করলো, যে ওই যে ধারে যে কিনছিল সে আপনাকে এখন 2000 টাকা দিয়ে দিল, জি এখন স্যার। কি হবে? এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার যদি দিয়ে দেয় তাহলে স্যার তাহলে তো মানে আগের মতো থাকবে স্যার। না বলেন, আপনি বলেন, মানে আপনি আপনার কি মনে হয়, মানে আপনাকে যখন টাকাটা দিয়ে দিল আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করছে? দেনাদার আমার কমে যাচ্ছে তাহলে। হ্যাঁ, কমে গেলে তাহলে আমার হুম তাহলে স্যার মানে ওই আমার লায়াবিলিটি তো তাহলে মানে কমে যাচ্ছে। দেনাদার কি আপনার লায়াবিলিটিস নাকি অ্যাসেট? স্যার অ্যাসেট অ্যাসেট স্যার অ্যাসেট। তাহলে এখন কি হবে? মানে সে আপনাকে টাকাটা ব্যাক করে ফেললো, আপনার একটা অ্যাসেট তাহলে কি হলো, কমে গেল না? জি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাসেট কমে গেল, আর কিছু কি হয়েছে? আর স্যার নগদ বাড়তেছে, মানে আমার টাকা বাড়তেছে। এটা কি লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি? হ্যাঁ, অ্যাসেট অ্যাসেট ক্যাশটা কি লায়াবিলিটিস নাকি ওনার সিকিউরিটি? স্যার ক্যাশটা হচ্ছে স্যার আমার লায়াবিলিটিস। এই কেন লায়াবিলিটিস হবে? এটা সবসময় ক্যাশটা কি? ক্যাশটা সবসময় অ্যাসেট না? জি স্যার অ্যাসেট। তাহলে লায়াবিলিটিস বলছেন কেন? আচ্ছা আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কিন্তু দেখা গেল নেটওয়ার্কে প্রবলেম করে বারবার। স্লাইডে খুব ইজিলি, খুব ইন্টারেক্টিভ। আচ্ছা, প্রথমে বলা হচ্ছে ধরুন ট্রানজাকশন 1, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ইনভেস্টমেন্ট বাই ওনার। Renil decides to start, মানে Renil হচ্ছে কোনো কোম্পানি টু স্টার্ট, মানে ওনার Renil decide to start a smartphone app development company which he names SoftBite. SoftBite হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানিটা ডেভেলপ করছে। On September 1 he invests $15,000 cash in the business. তাহলে $15,000 যখন বিজনেসে ইনভেস্ট করবে তখন অ্যাকাউন্টিং ইকুয়েশনে কাকে কাকে ইনফ্লুয়েন্স করে বলছিলাম আমরা? ক্যাশ ওনার সিকিউরিটি। ক্যাশ ওনার সিকিউরিটি। এই যে ক্যাশ $15,000 বৃদ্ধি পেল, ওনার সিকিউরিটির মাধ্যমে স্পেসিফিক একটা অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল নামক একটা অ্যাকাউন্ট। দেখেন এখানে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে এক্সটেন্ডেড আকারে দেখানো হয়েছে, যে অ্যাকাউন্টিং ওনার সিকিউরিটির মধ্যে দেখেন ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্ডিচার। এটা করা হচ্ছে বেসড অন তারা কিভাবে ইনফ্লুয়েন্স করতেছে ওনার সিকিউরিটিকে। ওনার্স ক্যাপিটালটা ইনক্রিজ করতেছে ওনার সিকিউরিটিকে, ওই জন্য এটা প্লাস। ওনার্স ড্রয়িং সবসময় ওনার সিকিউরিটিকে কমিয়ে দিচ্ছে, ওই জন্য দিয়েছে মাইনাস। প্লাস রেভিনিউ সবসময় ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করে, এক্সপেন্ডিচার সবসময় ওনার সিকিউরিটিকে ডিক্রিজ করে। এই জন্য এই একটা ইকুয়েশন এখানে ডেভেলপ করছে, ওনার সিকিউরিটি মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার। আর লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল একটা লায়াবিলিটি আছে, এরকম আরো অনেক লায়াবিলিটি থাকবে, সবগুলি প্লাস হবে, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে সবগুলি অ্যাসেট, ক্যাশ একটা অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট, সাপ্লাইজ এর কথা বলছিলাম, সাপ্লাইজ একটা অ্যাসেট। সাপ্লাইজ মানে কি বলেন তো একজন, কি বলছিলাম সাপ্লাইজ মানে কি? সাপ্লাইজ ইনভেন্টরি, মজুত পণ্য। ইনভেন্টরি মানে হচ্ছে যখন কোনো কোম্পানি তার র মেটেরিয়ালস এটা সেটা মানে যেগুলো হচ্ছে তার কোম্পানির ডে টু ডে অপারেশন প্রয়োজন সেগুলো স্টোর করে রেখেছে, যেগুলো পরবর্তী তার কাজে লাগবে, এটা তার জন্য একটা অ্যাসেট, এই জন্য এটার নাম দিয়েছে সাপ্লাইজ। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে যে ক্যাশ এবং ওনার্স ক্যাপিটালকে ইনফ্লুয়েন্স করলো। নেক্সট বলা হচ্ছে যে পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ। ইকুইপমেন্ট পারচেজ করেছে ফর ক্যাশ $7,000। আচ্ছা, এটা অনিকা তাবাসসুম বলেন তো এটা কি হবে? কোন কোম্পানি
ইকুইপমেন্ট পারচেজ করছে $7,000। এইটা যদি এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? শুনতে পাচ্ছেন? অনিকা তাবাসসুম শুনতে পাচ্ছেন? আহমেদ তৌসিফ সেকশন 2 তে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আহমেদ তৌসিফ বলেন যে ইকুইপমেন্ট পারচেজ অফ ইকুইপমেন্ট বাই $5,000, মানে সে ক্যাশে পারচেজ করেছে, তাহলে স্যার এটা এটা স্যার হ্যাঁ, জি স্যার এটা স্যার অ্যাসেট ইনক্রিজ অ্যাসেট ডিক্রিজ স্যার এটা স্যার ক্যাশ কমে গেছে স্যার ওই ইকুইপমেন্ট আসছে ওটা যদি মেশিনারি পারচেজ হয় মেশিনারিটা হ্যাঁ। আসছে মেশিনারিজটা আমাদের জন্য কি অ্যাসেট নাকি লায়াবিলিটিস? স্যার অ্যাসেট স্যার অ্যাসেট। এই যে দেখেন $7,000 ইকুইপমেন্ট ইনক্রিজ করলো, আবার -$7,000 মানে ক্যাশ ডিক্রিজ করলো। আমার অ্যাকাউন্ট ইকুয়েশন সবসময় ব্যালেন্সড হয়ে গেল, মানে 50 এখন আপনি যদি প্লাস মাইনাস করেন 15,000 দুই পাশে লেফট রাইট সবসময় সমান হবে। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন সেটা হচ্ছে পারচেজ অফ সাপ্লাইজ অন ক্রেডিট। যে পারচেজ অফ ওয়ান কি বললো যে সাবওয়ে ইনকর্পোরেশন পারচেজেস $1,600 হেড সেট, মানে হচ্ছে সেই কোনো কিছু সাপ্লাই পারচেজ করেছে and I expected to last several months. These supplies allow Subway to pay this bill in October. আচ্ছা, মানে সেখানে বলতেছে যে সে এই সাপ্লাইজ গুলি কিনেছে অন ক্রেডিটে, পারচেজ অফ সাপ্লাইজ অন ক্রেডিট, মানে সে ক্যাশ টাকা দেয় নাই। তাহলে কি হলো ঘটনাটা? অনিকা তাবাসসুম বলেন। লায়াবিলিটিস বাড়লো, হ্যাঁ, লায়াবিলিটিস বলতে কি লায়াবিলিটিস বাড়লো এখানে? অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল মানে নামক একটা লায়াবিলিটি বৃদ্ধি পেলো, আর কিছু কি Supplies বৃদ্ধি বাড়বে। পেয়েছে? সাপ্লাইজটা কি আমার? সাপ্লাইস বৃদ্ধি পাইছে। সাপ্লাইজ হচ্ছে আমার অ্যাসেট একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে $1,600, আবার একটা লায়াবিলিটিসও বৃদ্ধি পেয়েছে, দুইটাই প্লাস। মাইনাস মানে হচ্ছে কমতেছে আর প্লাস মানে হচ্ছে বাড়ছে। তাহলে ইট ইনক্রিজেস অ্যাসেট বাই $1,600, ইট ইনক্রিজেস লায়াবিলিটিস বাই $1,600। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে সার্ভিসেস পারফর্ম ফর ক্যাশ। সার্ভিসেস পারফর্ম ফর ক্যাশ বলতে বোঝায় যে মানে কোম্পানি ধরেন কোন একটা লিগ্যাল সার্ভিস প্রোভাইড করে বা প্রোডাক্ট সেল করে, সেইটা সার্ভিস পারফর্ম করেছে। সার্ভিসেস পারফর্ম ফর ক্যাশ মানে সাবওয়ে ইনকর্পোরেশন রিসিভ $1,200 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস। আচ্ছা, মানে সাবওয়ে কর্পোরেশনটা হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে, মানে আইটি সার্ভিস প্রোভাইড করে, এবং সে ওই সার্ভিসটা সে প্রোভাইড করার মাধ্যমে সে $1,200 আর্ন করেছে। এটা তাহলে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? তানভীর বলেন তো, তানভীর। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইমপ্যাক্টটা বলেন। স্যার কথা স্যার আসলে কেটে আছে স্যার, কথা স্যার কোনটাই পুরো শুনতে পারতেছি না স্যার। সার্ভিসেস পারফর্ম ফর ক্যাশ, যে আমি একটা কোম্পানি লিগ্যাল সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে রেভিনিউ আর্ন করি। এখন আমি কোনো একটা কোম্পানিকে $1,200 রেভিনিউ লিগ্যাল সার্ভিস প্রোভাইড করেছি, এটার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ইনফ্লুয়েন্স করবে? স্যার একটু আরেকবার বললে স্যার ভালো হয় স্যার, কথাটা স্যার কেটে যাচ্ছিল। আমি হচ্ছে একটা লিগ্যাল সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, অথবা আমি হচ্ছে আইটি ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, অ্যাপ ডেভেলপমেন্ট, মানুষের অ্যাপ ডেভেলপমেন্ট করে দিই বিভিন্ন কোম্পানি। অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে আমি $1,200 পেয়েছি, ধরুন আমি ক্যাশ পেয়েছি, তাহলে এটা আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার ক্যাশ পাইলে স্যার মানে আয়টা বাড়বে আমার, আর হচ্ছে মালিকানাটা বাড়বে। ঠিক করে বলেন, আমি আসলে টাকাটা পাচ্ছি কিভাবে? স্যার কোশ্চেনটা স্যার আরেকটু একবার বলা হলে স্যার, বারবার স্যার কেটে যাচ্ছে তো তাই স্যার। আচ্ছা, আমি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, যেখানে বলা হচ্ছে যে সববাইট ইনকর্পোরেশন রিসিভস $1,200 ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিসেস ইট হ্যাজ পারফর্ম। তার মানে হচ্ছে যে সে হচ্ছে আসলে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে রেভিনিউ আর্ন করে। তাহলে রেভিনিউ যখন আর্ন করে, সে হচ্ছে $1,200 ক্যাশ পেয়েছে, রেভিনিউ আর্ন করলে সেটা কোথায় ইনক্রিজ, কোনটা বৃদ্ধি করবে? ওনার সিকিউরিটি নাকি লায়াবিলিটি? স্যার অনার সিকিউরিটি স্যার, আমার তো টাকা বাড়তেছে এখানে। টাকা পরে, আগে হচ্ছে আমাকে রেভিনিউ আর্ন করা দেখতে হবে, আমাকে দেখতে হবে এটা কি রেভিনিউ কে হিট করতেছে নাকি এক্সপেন্স কে হিট করতেছে। আমি রেভিনিউ আর্ন করলাম $1,200, এখন আমি এটা ক্যাশ পাইছি নাকি এটা বাকি দিয়ে বিক্রি করেছি?
স্যার ক্যাশ নাকি অন ক্রেডিট? স্যার ক্যাশ। ক্যাশ, তাহলে এটা ক্যাশটা কোথায় বৃদ্ধি করবে? স্যার ইকুইটি মানে অনার্স ইকুইটি। ওনার সিকিউরিটি কেন বৃদ্ধি করলো? ক্যাশের জন্য? স্যার রেভিনিউর জন্য। রেভিনিউটা, হ্যাঁ রেভিনিউর জন্য ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে $1200। আর ক্যাশ যেহেতু পেয়েছি সেটা কাকে বৃদ্ধি করবে? লায়াবিলিটিস কে নাকি ওনার সিকিউরিটিকে? স্যার লায়াবিলিটিস কে। কেন লায়াবিলিটিস হবে? অ্যাসেট কে স্যার। এটা তো অ্যাসেট, এটা লায়াবিলিটি তো প্রশ্নই আসে না। ক্যাশ তো সবসময় আমার অ্যাসেট অ্যাকাউন্ট, ক্যাশটা তো লায়াবিলিটিতে আসবে না। তার মানে আমার অ্যাসেট বৃদ্ধি পেয়েছে $1200, ক্যাশ রেভিনিউ বৃদ্ধি পেয়েছে $1200, মানে আমার ওনার সিকিউরিটি ইনক্রিজ করছে $1200, অ্যাসেট ইনক্রিজ করছে $1200। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নেক্সট বল হচ্ছে পারচেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট অন ক্রেডিট। Softbyte Incorporation received a bill for $250 from the Daily News for advertising on its online website but postponed payment until later date. Softbyte Incorporation received a bill for $250 from Daily News, মানে ডেইলি স্টার থেকে সে $250 একটা বিল পেয়েছে। বিল পাওয়া মানে হচ্ছে যে সে ডেইলি স্টার আপনার কাছে ক্লেম করতেছে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আমাকে $250 দিতে হবে। মানে Softbyte Incorporation নিশ্চয়ই তার কোম্পানি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ডেইলি নিউজে দিয়েছে। তাহলে এটা কি হবে? এই ঘটনাটা কি হবে? এটা আমার জন্য কি? Softbyte Incorporation এই ঘটনাটা কি বলেন তো? এটা কি রেভিনিউ নাকি এক্সপেন্ডিচার? এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার যখন বৃদ্ধি পাবে তখন আমার ওনার সিকিউরিটি বাড়বে নাকি কমবে? কমবে। তার মানে এটা Decrease মাইনাস হবে করবে। নাকি প্লাস হবে? মাইনাস হবে। মাইনাস। আর Softbyte Incorporation যেহেতু বিলটা Softbyte এর কাছে এসেছে, Softbyte এখনো প্রোভাইড করে না, এটা কি Softbyte এর জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটিস? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা অ্যাকাউন্ট ইনক্রিজ করলো, আবার ওনার সিকিউরিটি কমে গেল। যে দেখেন অনার্স সিকিউরিটি কমে গেল। কমে গেল। $250 লায়াবিলিটি বৃদ্ধি পেলো অ্যাকাউন্টস পেয়েবল, আবার $250 এক্সপেন্ডিচার আমার কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে এটা মাইনাস দিয়েছি বিকজ এটা আমার ওনার সিকিউরিটিকে সবসময় ডিক্রিজ করতেছে। যেটা ওনার সিকিউরিটি ইনহান্স করতে সেটাকে দিয়েছি প্লাস, আর যেটা ডিক্রিজ করে সেটাকে আমরা দিব মাইনাস। আচ্ছা স্যার এটা কি দুইভাবে করতে হবে, মানে আমি দিচ্ছি এরকম এবং উনি নিচ্ছেন এরকম? হ্যাঁ বুঝি নাই, কোনটা? অর্থাৎ ম্যাথটা কি স্যার, মানে অর্থাৎ আপনি এখন যেটা দিলেন এটার সলিউশন করার ক্ষেত্রে স্যার দুইভাবে করতে হবে? অর্থাৎ দুইভাবে বলতে? কর্পোরেশন পে করতেছে, আবার ওদিকে ডেইলি নিউজ এই আর্ন করতেছে, এইভাবে? না, ডেইলি নিউজ নিয়ে তো আমাদের, ডেইলি নিউজ তো আমার একটা অ্যাকাউন্ট, সে আমার একটা পার্টি, তার সাথে আমার বিজনেস ট্রানজাকশন হচ্ছে। আমি তো তার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তৈরি করতেছি না, আমি আমার ফার্মে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তৈরি করতেছি। Softbyte-এর জন্য ডেইলি নিউজটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল নাকি অ্যাকাউন্টস পেয়েবল? বলেন। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, আমি তাকে অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে চিনি, তার অ্যাকাউন্টিং স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করছি না। সে আমার জন্য একটা দায়, অ্যাজ লং এজ আমি তাকে পে না করা পর্যন্ত। তাকে পে করার সাথে সাথে সে আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে যদি আমি তার সাথে ট্রানজাকশন না করি। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে সার্ভিসেস পারফর্মড ফর ক্যাশ এন্ড ক্রেডিট। কি হয়েছে? যে Softbyte পারফর্মস $3,500 of services. The company receives cash of $1,500 from customers and it bills the balance of $2,000 on account. মানে সে $3,500 সার্ভিস প্রোভাইড করেছে, অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে Softbyte কোম্পানি। তার মধ্যে বায়ার তাকে $1,500 ক্যাশ দিয়ে দিয়েছে বা কাস্টমার, এন্ড বলছেন এন্ড ইট বিলস দি ব্যালেন্স, মানে বিল করা মানে হচ্ছে যে এটা পরে দিবে আসলে, মানে বকেয়া, মানে ডিউ পেমেন্ট। ইট বিলস দি ব্যালেন্স অফ $2,000 অন অ্যাকাউন্ট। তাহলে এটা আমাদের অ্যাকাউন্টিং কোথায় ইনফ্লুয়েন্স করার কথা? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ, বেড়ে আরেকটা যাবে আর রেভিনিউ বেড়ে যাবে। টোটাল আমার প্রথম মেইন কাজ হচ্ছে আমি যখন কোনো সার্ভিস প্রোভাইড করতেছি, পারফর্ম করতেছি, সাথে সাথে আমার কি হচ্ছে, ওই যে রিক্সা ভাড়ার মতো, সাথে সাথে আমার রেভিনিউ আর্ন হয়ে রেভিনিউ যাচ্ছে। বেড়ে যাচ্ছে। রেভিনিউর সাথে সাথে প্লাস 3,500 আমার বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করলো রেভিনিউ। আর রেভিনিউ ইনক্রিজ করা মানে আমার ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করছে। ক্যাশ $1,500, এটা আমার একটা অ্যাসেট, সেটা ইনক্রিজ করলো। প্লাস অন অ্যাকাউন্টে যে দিয়েছি সেটা আমার জন্য কি অ্যাসেট নাকি লায়াবিলিটিস? অ্যাসেট। তাহলে $2,000, হ্যাঁ $2,000 অ্যাকাউন্ট রিসিভেবল নামক আরো একটা স্যার অ্যাসেট দিয়েছি যে এটা অ্যাসেট কমে যাবে না আমার থেকে?
কেন কেন অ্যাসেট কমে যাবে? কখন? এখন? স্যার আমি যখন পে করব অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল কি আপনি পে করবেন নাকি ও পে করবে? এখানে তো সে আপনি হচ্ছে কাউকে সার্ভিস প্রোভাইড করছেন। সফটওয়্যার হচ্ছে একটা কোম্পানি, সে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করলো $3,500। তাহলে হি ইজ সাপোজ টু পে সাপোজ টু রিসিভ $3,500 অন ক্যাশ, বা সেটা না পেয়ে সে $1,000 ক্যাশ পেলো, আর বাকি $2,500 বা $2,000 বললো যে তো আমি তোমাকে এটা পরে দিব, বাইরেরা বলছে আমি তোমাকে নেক্সট মান্থে দিব। তাহলে এটা আমার জন্য কি অ্যাসেট নাকি লায়াবিলিটিস? স্যার অ্যাসেট। অ্যাসেট। তো এটা কমবে কেন? যখন এই অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমাকে $2,000 দিয়ে দিবে, তখন আমার ক্যাশটা আবার $2,000 বেড়ে যাবে, আবার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাবে। বুঝেন নাই? এই অ্যাকাউন্টটা বুঝতে পেরেছেন, ট্রানজাকশনটা? যেমন এখানে বলা হচ্ছে পেমেন্ট অফ এক্সপেন্সেস, সফটওয়্যার ইনকর্পোরেশন pays the following expenses in each for September: office rent $600, salaries and wage employees of employees $900, and utilities $200. এই যে সবকিছু সে পে করছে, অফিস রেন্ট, স্যালারিজ এন্ড ওয়েজ, ইউটিলিটিস, এগুলি কি এক্সপেন্স নাকি ইনকাম? এক্সপেন্স। তাহলে এটার জন্য আমার অ্যাকাউন্টিং কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? ওনার সিকিউরিটি ডিক্রিজ ক্যাশ এক্সপেন্স কমে যাবে, নগদে পরিশোধ করছে এই জন্য ক্যাশ কমে যাবে। হ্যাঁ, আমার একটা ক্যাশ নামক একটা অ্যাসেট কমে যাচ্ছে $1,700 বিকজ আমি সবকিছু ক্যাশে দিয়েছি। আবার ওনার্স ইকুইটিও কমে যাচ্ছে বিকজ আমার এক্সপেন্স ইনক্রিজ করলো, এক্সপেন্স এক্সপেন্ডিচার। এখন এটা যদি আমি বলতাম যে $1,700 মধ্যে, মানে $1,700 এক্সপেন্ডিচারের মধ্যে সে $700 বলছে পরে দিবে, তাহলে আর $1,000 সে ক্যাশ দিয়ে দিয়েছে, তাহলে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কিভাবে ইনফ্লুয়েন্স করতো এই ঘটনাটা? অ্যাকাউন্টস পেয়েবল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হতো। রাইট, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি বেড়ে যাবে স্যার। একটা লায়াবিলিটি বেড়ে যেত। কত ডলার বাড়তো? $700 $700 বাড়তো। আর আর কি? $700 লায়াবিলিটিটা পরে দিবে ওটা। হ্যাঁ, $700 অ্যাকাউন্টস পেয়েবলটা বেড়ে যেত। ক্যাশ কমে যেত কত ডলার? $1,000। আচ্ছা, ঠিক একইভাবে বলা হচ্ছে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, যেটা একটু আগে বলছিলাম যে সফটওয়্যার ইনকর্পোরেশন পে ইটস $250 ডেইলি নিউজ বিল ইন ক্যাশ। ওই যে ডেইলি নিউজে তাকে একটা বিল করেছিল, সেটা এখন সফটওয়্যার ইনকর্পোরেশন পে করে ফেলছে। এখন তাহলে অ্যাকাউন্টিং বিষয়ে কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? $250 অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল কি এখন বাড়বে নাকি কমবে? কমে যাবে। কত কমবে? $250। আর কোথায় কমবে? ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে যাবে। $250, এটাই। এই যে দেখেন, $250 ক্যাশ কমে গেল, আবার একটা অ্যাসেট কমে গেল, আবার একটা লায়াবিলিটিসও কমে গেল, বিকজ সে আমার জন্য একটা লায়াবিলিটি ছিল যে তাকে আমাকে টাকাটা দিতে হইতো। আচ্ছা, নেক্সট বলছে রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট। সফটওয়্যার ইনকর্পোরেশন রিসিভ $600 in cash from customers who had been billed for services. সফটওয়্যার ইনকর্পোরেশন কারোর কাছে $600 পাইতো কোনো একটা কাস্টমারের কাছ থেকে, সে যে তখন সে বলছে তোমাকে আমি পরে দিব, এখন সে টাকাটা দিয়ে দিয়েছে। এখন এটা কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? ক্যাশ ইনক্রিজ করবে, অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। রিসিভেবল কমে যাবে। অ্যাকাউন্ট ক্যাশ নামক একটা অ্যাসেট আমার বেড়ে যাবে $600, আবার অ্যাকাউন্ট রিসিভেবল নামক এটা কি লায়াবিলিটি নাকি অ্যাসেট? অ্যাসেট স্যার। অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল নামক আরেকটা অ্যাসেট আমার কমে গেল, একটা অ্যাসেট বেড়ে গেল, একটা অ্যাসেট কমে গেল। ওকে, সবার লাস্টে দেখেন, আচ্ছা লাস্টে আরেকটা ট্রানজাকশন আছে উইথড্রয়াল অফ ক্যাশ বাই ওনার। সে কি করছে? রেনিল হচ্ছে ওই কোম্পানি সফটওয়্যারের ওনার, সে কি করলো? রেনিল উইথড্রোজ $1,300 ইন ক্যাশ ফ্রম দি বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ। তাহলে এই ঘটনাটা কি হবে বলেন তো? ক্যাশ কমে যাবে, মালিকের কমে যাবে, ওনার সিকিউরিটি কমে যাবে। প্রথমে আমার কোম্পানি থেকে সে একটা ক্যাশ নামক একটা অ্যাসেট সে কমাই ফেলছে, বিকজ সে $1,300 নিয়ে চলে গেছে। তাহলে ক্যাশ নামক আমার একটা অ্যাসেট কমে গেল। আর কি কমবে? ড্রয়িংস ওনার্স ইকুইটি কমে গিয়েছে, বিকজ ওনার্স ড্রয়িংস হয়েছে এখানে। ওনার্স ড্রয়িং সবসময় একটা মাইনাস ভ্যালু। ওনার্স ড্রয়িং সবসময় এখানে প্লাস দেখানো আছে, এটা ভুল, মানে এটা স্লাইড মেকিং ভুল হয়েছে, এটা মাইনাস হবে। সবসময় ওনার্স ড্রয়িং আমার ওনার্স ইকুইটিকে কমিয়ে ফেলে, এক্সপেন্ডিচার সবসময় ওনার সিকিউরিটি কমে ফেলে, ওই জন্য এটার পাশে মাইনাস দেওয়া আছে।
রেভিনিউ এবং ওনার্স ক্যাপিটাল সবসময় আমার ওনার্স ড্রয়িংটাকে এনহান্স করে, রেভিনিউ এবং ওনার্স ক্যাপিটাল সবসময় ওনার্স সিকিউরিটিকে ইনক্রিজ করে, ওই জন্য এটা প্লাস দেওয়া আছে। তার মানে -$300, মানে আমার ওনার্স সিকিউরিটি $1,300 কমে গেল। ঠিক আছে, এট দ্য সেম টাইম ক্যাশ নামক একটা অ্যাসেট $1,300 কমে গেল। দিন শেষে পুরো ট্রানজাকশন অ্যানালিসিস একটা অ্যাকাউন্টিং এই ধরনের ইকোনমিক ইভেন্ট গুলিকে রেকর্ড করে, যেগুলি শুধুমাত্র এই হিসাব সমীকরণের প্রত্যেকটা অ্যাসেট লায়াবিলিটিজ ওনার সিকিউরিটিকে ইনফ্লুয়েন্স করে। ধরেন এমন কোন ইভেন্ট সে রেকর্ড করবে না যেটা আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ইনফ্লুয়েন্স করবে না। ফর এক্সাম্পল, মালিক ধরেন হচ্ছে যে তার বাসার জন্য 50,000 টাকা দিয়ে একটা এসি কিনেছে, এটা কি আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন কোনো ইনফ্লুয়েন্স করবে? না। কেন ইনফ্লুয়েন্স করবে না? স্যার এটা তো মালিকের ব্যক্তিগত মালিক তার নিজের এক্সপেন্ডিচার, সে হ্যাঁ ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশনে মালিক এবং ওনার এবং ওনার্স এর ফার্ম আলাদা। এটা তখনই ইমপ্যাক্ট করতো যখন বলতো যে মালিক 50,000 টাকা দিয়ে একটা এসি কিনেছে, এসি কেনার সময় তার টাকা শর্টফল হওয়াতে সে বিজনেস থেকে 10,000 টাকা উইথড্র করেছে। তখন কি অ্যাকাউন্টিং ইকুয়েশন ইনফ্লুয়েন্স করতো? জি স্যার, জি স্যার। তখন আমরা এটা কি নামে লিখতাম, কি লিখতাম? উত্তোলন ওনার্স ড্রয়িং আমার 10,000 হইতো, কমে যাইতো, মানে ওনার সিকিউরিটি কমে যাইতো, আর কি কমতো? ক্যাশ কমতো স্যার, ক্যাশ কমে যেত। বারবার বলতেছে প্রত্যেকটা ইকোনমিক ইভেন্ট মিনিমাম দুইটা অ্যাকাউন্টকে আইদার লেফট সাইড অর রাইট সাইডে দুইটা অ্যাকাউন্টকে অবশ্যই ইনফ্লুয়েন্স করবে। মানে আপনি শুধু ওনার্স ড্রয়িং -10,000 বললে হবে না, এটা এট দ্য সেম টাইম আমাকে বুঝতে হবে আমি এই দিক দিয়ে 10,000 বলছি, তার মানে নিশ্চয়ই এটা আরো একটা অ্যাকাউন্ট আছে সামহাউ। তো সেটা হইতে পারে হচ্ছে যে অ্যাসেটের কোন একটা অ্যাকাউন্ট হইতে পারে, সেটা লায়াবিলিটির কোন একটা অ্যাকাউন্ট হইতে পারে। তার মানে আমার ক্যাশে $10,000 কমে যাচ্ছে, ওনার্স আবার ওদিক দিয়ে $10,000 ওনার্স ড্রয়িং ও কমে যাচ্ছে। তারপর দিন শেষে এই সবগুলো ট্রানজাকশনে দেখা যাচ্ছে, দেখেন আপনি যোগ বিয়োগ করার পরে $18,050 মানে লেফট সাইডে যে ভ্যালুটা আসছে সেটা সবসময় তার রাইট সাইডের সমপরিমাণ। লেফট সাইড এবং রাইট সাইড সবসময় ইকুয়ালস, ওই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা কোনদিন আনইভেন হবে না। কোম্পানির অ্যাসেট $18,050, এই $18,050 উপরে কোম্পানির ক্লেইমস মানে ওনার্স এর ক্লেইম এবং ক্রেডিটর্স এর ক্লেইমও $18,050। এই $18,050 উপরে অ্যাকাউন্টস পেয়েবল নামক একজন অনেকগুলি ক্রেডিটর্স তারা যেমন ক্লেম করতে পারে, এট দ্য সেম টাইম ওনার্স নিজেও এখানে ক্লেম করতে পারে। সবসময় এই দুইটা পাশ সবসময় সমান হবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, এখানে একটা আমাদের নিজেদের করার জন্য একটা বলা আছে, আমরা একটু সংখ্যা যদি বলি, প্রথমটা কি হবে? প্রথমটা কে বলবেন? The owner invested $25,000 cash in the business. কোথায় কোথায় ইনফ্লুয়েন্স করবে? স্যার ক্যাশ বাড়বে, ওনার সিকিউরিটি বাড়বে, আর ক্যাশ বাড়বে। হ্যাঁ, খুবই সিম্পল। তারপর দি কোম্পানি পারচেজ $7,000 অফ অফিস ইকুইপমেন্ট অন ক্রেডিট, এটা কি হবে? ইকুইপমেন্ট ইনক্রিজ, অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ, ক্যাশ ডিক্রিজ হবে। জি স্যার, না না ভালোভাবে দেখে বলো। বৃদ্ধি পাবে। এটা কি ক্যাশ বৃদ্ধি পাবে? অন ক্রেডিটে বলছে, সে কিন্তু ক্যাশ বলে না। অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা লায়াবিলিটি ইনক্রিজ করবে $7,000, আরেকটা কি বৃদ্ধি পাবে? ইকুইপমেন্ট হ্যাঁ, অ্যাসেটস ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেট $7,000 ইনক্রিজ করলো। কোম্পানি রিসিভ $8,000 ক্যাশ ইন এক্সচেঞ্জ ফর সার্ভিসেস পারফর্ম। তানভীর বলেন, এটা তানভীর 3 নাম্বারটা বলেন। তিন নাম্বারটা বলেন। এখানে হচ্ছে আমার অনার সিকিউরিটি বাড়বে, আর এদিকে অ্যাসেট বাড়বে। মানে কি কোন অ্যাকাউন্টকে হিট করবে? অ্যাকাউন্ট স্পেসিফিকলি অ্যাকাউন্টটা বলেন। ক্যাশ রিসিভড, হ্যাঁ $8,000 বাড়লো, তারপরে আর কোথায় বাড়বে? কি ওনার্স ক্যাপিটাল। The company received $8,000 cash in exchange for services performed. এটা দ্বারা কোন অ্যাকাউন্টকে হিট করলো? একটা হচ্ছে ক্যাশ রিসিভড, আর একটা হচ্ছে রেভিনিউ ইনক্রিজ। হ্যাঁ, রেভিনিউ ইনক্রিজ। তার মানে হচ্ছে ক্যাশ নামক অ্যাসেট এনহান্স করলো $8,000, ওইদিকে আমার রেভিনিউ ইনক্রিজ করলো $8,000, মানে ওনার সিকিউরিটি ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? এখন স্যার রেভিনিউ ইনক্রিজ হলো। রেভিনিউ ইনক্রিজ করার মাধ্যমে ওনার সিকিউরিটি কি বাড়লো নাকি কমলো? স্যার ওনার সিকিউরিটি বাড়লো, রাইট।
সবসময় রেভিনিউ ওনার্স ইকুইটিকে ইনক্রিজ করবে, এক্সপেন্ডিচার সবসময় ওনার্স ইকুইটিকে ডিক্রিজ করবে। ওনার্স ক্যাপিটাল সবসময় ওনার্স ইকুইটিকে ইনক্রিজ করবে, ওনার্স ড্রয়িং সবসময় ওনার্স ক্যাপিটালটাকে ওনার্স ইকুইটিকে ডিক্রিজ করবে। দি কোম্পানি পেড $850 ফর দি মান্থ রেন্ট, এটা কি হবে? স্যার এক্সপেন্স বাড়বে, নগদ ক্যাশ কমবে। ক্যাশ কমবে। হ্যাঁ, ক্যাশ নামক একটা অ্যাসেট কমে গেল $850, আর এক্সপেন্ডিচার নামক একটা ওনার সিকিউরিটি কমে যাবে। হ্যাঁ, এক্সপেন্ডিচার নামক একটা অ্যাকাউন্ট বৃদ্ধি পেলো, যার মাধ্যমে আমার মাইনাস মানে ওনার সিকিউরিটি কমে গেল। ওনার সিকিউরিটি কমে গেল $850, অ্যাসেট কমে গেল $850। দি ওনার উইথড্র $1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, এটা কি হবে? স্যার ওনার ড্রয়িংটা কমবে, এটা তসিফ বলেন তো কি হবে? তসিফ, the owners withdrew $1000 cash for personal use. তসিফ শুনতে পাচ্ছেন আমাকে? অনিকা তাবাসসুম বলেন। শুনতে পাচ্ছেন না? আচ্ছা একজন বলেন, যে শুনতে পাচ্ছেন সে বলেন। স্যার ডিক্রিজ হবে, আর একটা হচ্ছে যে আপনার ড্রয়িং ডিক্রিজ হবে। ড্রয়িং ডিক্রিজ হবে মানে মাইনাস বাট আপনার ইকুইটি কমবে। ক্যাশ কমবে। আমার অ্যাসেটটা ক্যাশ নামক একটা অ্যাসেট ইনক্রিজ করবে, আবার ওনার ইকুইটি ডিক্রিজ করবে বাই ইনক্রিজিং ওনার না স্যার ড্রয়িং। না স্যার, ক্যাশ কমে যাবে স্যার, নগদ কমে যাবে। আচ্ছা স্যার ক্যাশ কমে যাবে, আর এদিকে ইকুইটি কমে যাবে স্যার, তুলনামূলক ইকুইটি কমে যাবে। রাইট, আমার হচ্ছে যে অ্যাসেট কমে যাবে, কারণ আমার $1000 ক্যাশ কমে যাচ্ছে, আর এদিকে ইকুইটি কমে যাবে, ওনার্স ইকুইটি কমে যাবে। কারণ কি? উত্তোলন। কারণ হচ্ছে আমার ওনার্স ড্রয়িং হচ্ছে, ওনার্স ড্রয়িং সবসময় ওনার্স ইকুইটিকে ডিক্রিজ করে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। আর আপনারা বাসায় প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আমি দুটো টাস্ক দিই, সেটা হচ্ছে আপনাদের প্রবলেমের মধ্যে দেওয়া আছে E15, E16, E17, এই তিনটা আপনারা প্র্যাকটিস মানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লিখে রাখবেন। আপনারা হচ্ছে যে এই অ্যাকাউন্টিং এর জন্য আপনারা একটা ওয়ার্কবুক প্রিপেয়ার করবেন, যেখানে হচ্ছে আমি অনেকগুলি এক্সারসাইজ দিব প্রত্যেকটা চ্যাপ্টার উপরে। আপনার এই এক্সারসাইজ গুলি সেখানে আপনার লিখে রাখতে হবে। এবং আমি কোথায় বলছেন যে বুঝি নাই? আমি বলছি সেমিস্টার শেষে আমি হচ্ছে পরীক্ষার আগে সেটা আমি জমা নিব আপনাদের কাছ থেকে। আপনাদেরকে এই বইয়ের জন্য মানে এই কোর্সের জন্য আপনাদেরকে প্রচুর এক্সারসাইজ করতে হবে। যত এক্সারসাইজ করবেন তত বেশি ক্লিয়ার হবে আইডিয়াটা। তো এখানে আমি যেটা বলছি, প্রথমে আজকে আমরা যে এই কাজটা করেছি অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যানালিসিস করলাম, তো এটার জন্য E15, E16, E17 এই তিনটা প্র্যাকটিস আপনারা বাসায় করবেন। E15, E16, E17 চ্যাপ্টার শেষে লেখা আছে। স্যার পৃষ্ঠা নাম্বারটা বললে কি ভালো হয়? পেজ নাম্বারটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বাট E15, E16, E17 আসলে স্যার এটা আমরা বইয়ের মধ্যে একটু ইয়ে করতে পারতেছিলাম না। বইয়ের মধ্যে কি সবার লাস্টে প্রবলেম সেটের মধ্যে আছে, প্রবলেম সেট মানে এক্সারসাইজ 5, এক্সারসাইজ 6, এক্সারসাইজ 7 মানে E15, E16, E17 লেখা আছে, ভালোভাবে দেখলে পাবেন। স্যার E15, 5, E16, E17 হ্যাঁ, পেজ নাম্বার পেয়েছেন আপনি? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন তো পেজ নাম্বারগুলি কত? 25 আর 26। হ্যাঁ 25, পেজ নাম্বার 25, পেজ নাম্বার 26 আপনারা একটু লিখে রাখতে পারেন। এখানে তিনটে এক্সারসাইজ দেওয়া আছে। আজকে আমরা যে ইকুয়েশন অ্যানালিসিসটা করলাম ওই রিলেভেন্ট ওই রিলেটেড আর কি। তো আপনারা ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলি সলভ করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা একটা খাতা হবে না যেটা আপনাকে আমরা জমা দিব? কোনটা আপনার এই যে এখন যেগুলো আমরা করব সেগুলো এক্সারসাইজ যেগুলো করব এগুলো আপনাকে এক্সট্রা একটা খাতায় করে যেগুলো আপনার ওই যে আমরা ফার্স্ট ইয়ারে যেটা করছিলাম আর কি ফার্স্ট সেমিস্টারে ওইভাবেই আর কি। আপনারা যত এক্সারসাইজ আছে আমি যা যা টাস্ক দিব আপনাদেরকে অনেকগুলি প্র্যাকটিস করার জন্য মানে বিভিন্ন ম্যাথস গুলি দিব আর কি। ওগুলি হচ্ছে আপনি একটা খাতার মধ্যে সবগুলি করে আমাকে দিবেন, আমি দেখে আবার আপনাদেরকে ব্যাক করি যাতে করে আপনার পরীক্ষার আগে আপনারা নিজেরাই আবার ওইটা ইউজ করতে পারেন। বিকজ এখানে আপনারা যে এক্সারসাইজ গুলি সলভ করবেন পরীক্ষার মধ্যে আপনারা ওই এক্সারসাইজ গুলি পাবেন।
মানে ওই রিলেটেড এক্সারসাইজ করেন, সো আপনার ওই খাতাটা আলটিমেটলি কিন্তু আপনাকে হেল্প করবে, যে স্যার বই না ওই দেখে just আপনি ওইটা দেখলেই হবে। স্যার ওই খাতায় কি আমরা নোটও করতে পারি? নোট বলতে হ্যাঁ আপনি ওইভাবেই করেন, মানে মানে স্যার আমি যাতে পুরো করে অ্যাকাউন্টিং এর জন্য একটা খাতা রাখি, ওইটা আমি এক্স্যাক্টলি অ্যাকাউন্টিং এর সব করে লাস্টে আমি বছর এই সেমিস্টার শেষে জমা দিব এটা। এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, ওইটাই নোটটাই করেন। পরে হচ্ছে যে আমি চেক করে আবার আপনাকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার দুইটা কাজ হচ্ছে, একটা অ্যাসাইনমেন্টও হয়ে যাচ্ছে, আবার ওই খাতাটাই হচ্ছে আপনার পরীক্ষার সময় আপনার খুব হেল্প করছে। পরীক্ষার সময় আপনি ওইটা দেখে পড়ালেখা করতে পারবেন, প্রিপারেশন নিতে পারবেন। বুঝে গেল? ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।